সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা ঈদের পরে নতুন আঙ্গিকে, নতুন ভাবে, নতুন সিলেবাসের আলোকে আবার নতুন করে ক্লাস শুরু করছি। আহ আসলে কথা বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু বেশি কথা বলবো না। কারণ আমরা যতই বেশি কথা বলবো ক্লাসের বাইরে, আমাদের সময় তত বেশি লাগবে এবং রাত্র গভীর হবে। তো আমরা চাচ্ছি যেন অল্প সময়ের ভিতরে আমরা অনেক কিছু শিখতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান, যে পড়বো আমরা স্মার্ট ওয়েতে, অল্প পড়ব, অনেক শিখবো ইনশাআল্লাহ। তো অনেকেই নতুন যুক্ত হয়েছেন এর মধ্যে। নিয়ম কানুন অনেকেই হয়তো জানেন না। আমি একবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের এখানে ক্যামেরার কোনো কাজ নেই। ক্যামেরা অফ রাখবেন, মাইক্রোফোন অফ থাকবে, মিউট করা থাকবে। আমরা যখন কোনো প্রশ্ন করব, যদি আমরা চ্যাটে লিখতে বলি, তখন আপনারা সেখানে মেসেজ আকারে, টেক্সট আকারে চ্যাট বক্সে লিখবেন। আর যখন ভয়েসে বলতে বলবো, তখন মাইক্রোফোন ওপেন করে বা অন করে আনমিউট করে আপনারা কথা বলবেন। আর যদি একান্ত কোনো কথা বলার প্রয়োজন হয়, তখন সরাসরি মাইক্রোফোন আনমিউট না করে হ্যান্ড রেজ করবেন। আপনাদের হচ্ছে ওখানে রিয়াকশন নামে একটা অপশন আছে, সেখানে টাচ করলে হ্যান্ড রেজ নামে একটা অপশন পাবেন। সেখানে হ্যান্ড রেজ করে কথা বলতে পারবেন। উম, এবং কথা বলা শেষ হলে হচ্ছে আপনার হ্যান্ড আবার ডাউন করবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, তাহকিকের ব্যবচ্ছেদ। ব্যবচ্ছেদ মানে হচ্ছে পোস্টমার্টেম। পোস্টমার্টেম মানে কি? একেবারে কি বলে, চিড়ে চ্যাপ্টা করে দেওয়া, সব কিছু বের করে আনবো আজকে ভিতর থেকে, তাহকিকের ভিতরে কি আছে। আমরা বাংলায় সমাস পড়ছিলাম, সমাস শিখতে লাগে 6 মাস। আর তাহকিক তো আমরা 6 মাস না, 6 বছর না, অনেকে 16 16 বছর, 20 বছর বছর ধরে পড়ছি, তাই না? তারপরও অনেকের হয়তো এখনো তাহকিক দেখলে ভয় লাগে। এবং এটা স্বাভাবিক, কারণ সরফের মতো এমন একটা কঠিন বিষয়, যেটা আমরা অনেক পরেও মনে রাখতে পারি না, মুখস্থ রাখতে পারি না। তো আমরা আজকে দেখবো যে আসলে এটার ভিতরে কি আছে, এবং আমরা কিভাবে খুব সহজে এই তাহকিক মনে রাখবো। সে উপলক্ষে আমাদের আজকের ক্লাস। এবং এই তাহকিকটা কিন্তু আমাদের এই নতুন সিলেবাসে বাধ্যতামূলক। তাহকিকটা আমাদের নতুন ক্লাসে বাধ্যতামূলক। মোটামুটি 8 নাম্বার সম্ভবত তাহকিকে। তো এটা একটা হিউজ। আর এই তাহকিকের নাম্বার হচ্ছে এমন যে আপনি যদি পারেন তাহলে একেবারে ফুল নাম্বার পাবেন, এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। আর না পারলে 1 নাম্বারও পাবেন না। সো বুঝতেই পারছেন যে এটা একটা বিশাল পার্থক্য গড়ে দিবে। যার কারণে তাহকিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোথ অ্যারাবিক লেকচারার এবং সহকারী মৌলভী উভয়ে পরীক্ষার্থীদের জন্য এটা গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক। সুতরাং আজকে আমরা আরবি প্রভাষক এবং সহকারী মৌলভী উভয়ের জন্যই আজকে একটা কম্বাইন্ড ক্লাসের আয়োজন করেছি। আজকে আহ, উম, আহ, দুই গ্রুপই এই ক্লাসে যুক্ত আছেন। আর যারা কারণবশত যুক্ত হতে পারেন নাই, তারা আমাদের রেকর্ড ভিডিও থেকে পরবর্তীতে গ্রুপ থেকে দেখে নিতে পারবেন। তো ঠিক আছে, চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ক্লাসটা কি রেকর্ড করতে পারবো? আমি কথা বলার অনুমতি দেইনি। মাইক্রোফোন ওপেন করবেন না, ক্লাস রেকর্ড থাকবে। আপনারা রেকর্ড করবেন না, রেকর্ড আমি করতেছি, আমি আপলোড দিব গ্রুপে। এখন কোনো কথা বলবেন না, ক্লাস শুনেন মনোযোগ দিয়ে। আচ্ছা, তাহকিক। তাহকিক শব্দের অর্থ হলো, স্বাভাবিকভাবে আমরা বুঝি শব্দ বিশ্লেষণ। শব্দ বিশ্লেষণ, তাহলে তাহকিক মানে শব্দ বিশ্লেষণ। এখন শব্দ কি এটা আমাদের জানা দরকার, আর বিশ্লেষণ আমরা কেমনে করব এটাও আমাদের জানা দরকার। এখানে দেখেন, আমরা লিখেছি শব্দ বিশ্লেষণ, এখানে লিখেছি পদ, এখানে ইংরেজিতে দিয়েছি পার্টস অফ স্পিচ,
এখানে দিয়েছি আরবিতে কালিমা, আর এখানে আছে এক্সাম্পলস। এখন এই পদ কি? এখানে লিখলাম শব্দ বিশ্লেষণ, কিন্তু এখানে দিলাম পদ, এখানে দিলাম কালিমা, এখানে দিলাম পার্টস অফ স্পিচ। আসলে এগুলোর মানে কি? এগুলোর সাথে সাদৃশ্যটা কি, মিলটা কি, এটা আমাদের খুঁজে বের করতে হবে। পদ কি? পদ মানে কি শব্দ? হ্যাঁ, পদ শব্দ। পার্টস অফ স্পিচও শব্দই, আবার কালিমাও শব্দই। কিন্তু আমরা জানি এই এখানে আমরা পদ লিখলাম, এখানে পদ না লিখে শব্দ লিখলে কি কোনো ভুল হতো? বা এখানে পার্টস অফ স্পিচ না লিখে আমরা ওয়ার্ড লিখলে কি কোনো ভুল হতো? কারণ আমরা জানি ওয়ার্ড মানে শব্দ। আবার এখানে কালিমা না লিখে লাভস লিখলে কি কোনো ভুল হতো? কারণ আমরা জানি লাভস মানে শব্দ। হ্যাঁ, ভুল হতো। কি ভুল হতো? আমরা যদি একটু খেয়াল করি, আহ সরি, একটু রেকর্ডিংটা পস্ট হয়ে গেছে, আমি একটু আহ, একটু ওয়েট করেন। রেকর্ডিংটা স্টপ হয়ে গেছে, আমি একটু ওপেন করে নেই। আহ, আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে ইনশাল্লাহ। জি দেখা যাচ্ছে। আমি বুঝতেছি না, এখানে লেখা হলো স্ক্রিন শেয়ারিং ইজ পজড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। রেকর্ডিং বন্ধ হয় নাই, স্ক্রিন শেয়ারিং এর সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যে কথা বলছিলাম, যে পদ শব্দ, এর ভিতরে ডিফারেন্সটা আসলে কি? ডিফারেন্সটা হলো, আমরা একটু খেয়াল করি, আমরা মালা দেখছি না? মালা, মালা কেমন হয়? এই একটা মালা হলো। এখন আমরা এইটা বানাইলাম কি দিয়ে? এটা বানাইলাম এগুলো দিয়ে, আলাদা আলাদা। কিন্তু এটা কি মালা হয়েছে? এটা হয় নাই। কিন্তু এইটা মালা, এগুলো পুঁথি। আমরা যখন এটাকে আমরা পরিচয় দিব তখন বলবো মালা, আর এগুলোকে যখন আমরা পরিচয় দিব আলাদাভাবে তখন বলবো পুঁথি। পুঁথি দিয়ে মালা গাঁথা হয়। তো যখন এই মালার পুঁথিগুলো আলাদা আলাদা ভাবে থাকে তখন আমরা সেগুলোকে বলবো শব্দ। আর যখনই এই পুঁথিগুলো একসাথ হয়ে একটা মালা হয় তখন সেই মালার অন্তর্গত পুঁথিগুলোকে আমরা বলবো পদ। অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাই, যে শব্দ দিয়ে যখন আমরা কোনো বাক্য রচনা করব এবং সেই বাক্যটা একটা অর্থ প্রকাশ করবে, তখন সেই বাক্যের অন্তর্গত যে শব্দগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো পদ বা কালিমা বা পার্টস অফ স্পিচ। কিন্তু যখন সেই শব্দগুলো আলাদা আলাদা ভাবে আমরা বর্ণনা করব তখন সেগুলো শব্দ হবে, তখন সেটা আর পদ থাকবে না। আমি কি বুঝাতে পেরেছি? একটু চ্যাটে ওয়াই লেখেন, বুঝলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে পদ আর শব্দ আমরা বুঝতে পারলাম। এখন এই পদ আমরা জানি, আঁকাআঁকি করেন না? আঁকাআঁকি করেন কেন স্ক্রিনে? আচ্ছা, এখন এই পদটা আমরা জানি যে বাংলায় আমরা পড়েছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এই 5 প্রকার পদ। ইংরেজিতে আমরা পড়েছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব,
প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ। দেখেন, বাংলায় যেই পদ 5 প্রকার, ইংরেজিতে সেই পদ হচ্ছে 8 প্রকার। ঠিক আরবিটা আমাদের জন্য কত সহজ, ঠিক আরবিতে যে সেই পদ হইল 3 প্রকার: ইসেম, ফেল, হরফ। ইসেম, ফেল, হরফ। আচ্ছা, এখন দেখেন, এই যে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই সবগুলো মিলে হইলো একটা আরবিতে এসএম। আর ভার্ব তো আমরা জানি ফেল। আর এই তিনটা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন মিলে হলো হরফ। তাহলে আমরা 5 প্রকারও পড়া লাগতেছে না, 8 প্রকারও পড়া লাগতেছে না। আমরা মোটামুটি এই 3 প্রকার পড়লেই আমাদের হয়ে যাচ্ছে তাহাকিক। এখন আমাদের কি আসলে তিনোটাই পড়া লাগবে? না, বরং আমাদের এটা বাদ। তাহকিকের জন্য আমাদের হচ্ছে এই হরফ বাদ। খাইতাম না। হরফ লাগবে না, আমাদের পড়তে হবে শুধুমাত্র দুইটা, ইসিম এবং ফেল। এর মধ্যে ইসিমটা খুবই সহজ। ইসিমের তাহকিক খুবই সহজ, এটা আপনার একেবারে না পড়লেও চলবে। মূল বিষয়টা হলো আমাদের ফেল নিয়ে। আমাদের মূল বিষয়টাই হলো ফেল নিয়ে। এটা নিয়ে আমাদের যত আলোচনা সমালোচনা, ফেল। তাহলে আমরা একটা বিষয় যদি আমরা ঠিকমতো পড়ি, তাহলে তাহকিকের বস আমরা হয়ে যাব। আচ্ছা, এখন এখানে আমরা একটু পরের স্লাইডে যাই। তাহলে আমরা এই স্লাইড থেকে কি কি শিখলাম? এই স্লাইড থেকে আমরা শিখলাম যে আরবিতে, বাংলায় যেটা পদ, আর ইংরেজিতে সেটা পার্টস অফ স্পিচ, আরবিতে সেটা কালিমা। বাংলায় পদ হচ্ছে 5 প্রকার, ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার, এবং এগুলো কিন্তু অনেক ব্যাপক, এক একটার আবার অনেক প্রকার আছে ভিতরে ভিতরে, বহু কিছু আছে। অথচ আরবিতে কালিমা হচ্ছে মাত্র 3 প্রকার। সেই 3 প্রকারের মধ্যে হরফ আমাদের লাগবে না তাহকিকের জন্য। লাগবে ইসিম, লাগবে ফেল। এর ভিতরে ফেলটা বেশি ইম্পর্টেন্ট, ইসিমটাও খুব অল্পতে তাহাকিক করা যায়। তো এটা আমরা শিখলাম এই স্লাইড থেকে। আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের স্লাইডে আমরা দেখেন, এখানে ইসিমের, আচ্ছা, মাইক্রোফোনগুলো মিউট থাকে না কেন? আমি তো মিউট করে দেই বারবার। ইসিমের তাহাকিক, আমরা এই স্লাইডে দেখেন আমরা ইসিমের তাহাকিক লিখেছি। আচ্ছা, ইসিমের তাহাকিক। তো আমরা যেহেতু ইসিমটা খুব সহজ, তো ইসিমটা একটু আগে শেষ করে ফেলি। ইসিম চেনার, আবুল কাশেম, HM কাইয়ুম। আপনারা বারবার আনমিউট কেন করছেন? ক্লাসে ডিস্টার্ব করবেন না। স্যার, স্যার, আমি তো মিউট আছি। না, এখানে আনমিউট দেখাচ্ছে। আচ্ছা, আপনি মিউট থাকলে কথা বলেন কেমনে? এই যে এখন মিউট। ব্যাস, আর কোনো টাচ করার দরকার নাই, মোবাইল স্ক্রিনে কোনো টাচ করারই প্রয়োজন নেই। যা করার আমি করে দিয়েছি। শুধু মনোযোগ দিয়ে শোনেন আর দেখেন। ইসিমের তাহাকিক। আচ্ছা, ইসিম আমরা কেমনে চিনবো? একেবারে সাধারণ উপায় হলো, শুরুতে যদি আলিফলাম থাকে। শুরুতে কি থাকবে? আলিফলাম। কোনো জিনিসের, কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে, তখনই আমরা সেটাকে ইসিম বলবো। তাহলে 1 নম্বরে আমরা পেলাম কি? শুরুতে আলিফ লাম থাকলে আর শেষে তানবিন থাকলে। এর থেকে সহজ কোনো নিয়ম আর নাই। শুরুতে আলিফ লাম আর শেষে তানবিন, যদি কোনো শব্দে দেখেন যে সেটার শুরুতে আলিফ লাম আছে, শেষে তানবিন আছে, চোখ বন্ধ করে সেটা ইসিম, আর কোনো কথা নাই। আর আরেকটা এখানে, ভাইজান লেখাগুলো আর একটু বোল্ড করলে ভালো হয় আর কি, একটু বড় করলে। আপনার মোবাইল কাত করেন, মোবাইল কাত করে দেখেন লেখা আচ্ছা বড়। আচ্ছা, ঠিক আছে। পুরা আপনারা সুন্দর দেখতে পারছি। আপনারা হ্যান্ড রেজ না করে কেন কথা বলেন? আমি বলছি হ্যান্ড রেজ করতে।
রিয়াকশন থেকে হ্যান্ড রেজ করবেন কথা বলার প্রয়োজন হলে। আমার লেকচারের ভিতরে যদি আপনারা কথা বলেন তাহলে কি আমার মনোযোগটা থাকে বলেন? এটা শেষ হয়ে যায় না? আমি আপনার কথা শুনবো অবশ্যই, তবে সেটা একেবারে ডিরেক্টলি বলবেন না। আমি যখন বলতে বলবো তখন বলবেন। এমনি করলে তো ক্লাস 12টা বাজে যাবে, শেষ হবে না। এটা কি এত সহজ নাকি? আচ্ছা, তাহলে শুরুতে যদি আলিফ লাম থাকে, শেষে যদি তানবিন থাকে, তাহলে চোখ বন্ধ করে সেটাই এসএম। এখানে আমরা আরেকটা নিয়ম দিয়েছি, সেটা হলো শেষে যদি গোল তা থাকে। তাহলে শেষে গোল তা থাকলে, লম্বা তা না কিন্তু গোল তা, শেষে গোল তা থাকলে সেটাও হচ্ছে কি, সেটাও হচ্ছে এসএম। কিছু বুঝতেছি আমি। আচ্ছা, মাইক্রোফোনটা ওপেন কার? শুরুতে আলিফ লাম ও শেষে গোলটা একসঙ্গে থাকতে হবে না? শুরুতে আলিফ লাম থাকলেও এসএম হবে? কোনটা ঠিক? শুরুতে আলিফ লাম, শেষে গোলতা একসাথে থাকতে পারে, অসুবিধা নাই। শুরুতে আলিফ লাম থাকলে যদি শেষে গোলতা নাও থাকে তাহলেও এসএম। আর শুরুতে আলিফ লাম না থাকলে শেষে যদি গোলতা থাকে তাহলেও এসএম। যে কোনো এর ভিতরে একটা থাকলেই হইলো। আর তানবিন থাকলে তো আলিফ লাম হয় না, আলিফ লাম থাকলে তানবিন হয় না। তো এই তিনটা যদি কোনো শব্দের মধ্যে থাকেন তাহলে চোখ বন্ধ করে সেটা এসএম। এখন এসএম এর তাহকিক আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা তার আগে একটু এক্সাম্পলে যাই। এখানে আমরা বলছি শুরুতে আলিফ লাম থাকলে, শেষে তানবিন থাকলে, শেষে গোলতা থাকলে। তাহলে এখানে একটু এক্সাম্পলে আমরা দেখি। এক্সাম্পলে যে এখানে আসলে শুরুতে আলিফ লাম, এটাই কি আসছে শুরুতে আলিফ লাম? আদাত তো না, এটাই নাই। এটা যেহেতু নাই, তাহলে এটা আর আর যাই হোক না কেন এটা ইসিম না। আর যাই হোক এটা ইসিম না। তাহলে এখানে শেষে আমরা দেখছি যে তানবিন আছে, সাবুন, শেষে দুই পেশ আছে তানবিন, তাহলে এটা এসএম। দা, এখানে কি শেষে গোলতা আছে, শুরুতে আলিফ লাম আছে, শেষে তানবিন আছে না, তাহলে এটাও আর যাই হোক ইসিম না। এখানে একটা পাওয়া গেছে, এই শুরুতে আলিফ লাম আছে, আর সুক, এটা ইসিম। আল কৌমু, শুরুতে আলিফ লাম, ইসিম। কমা, এটা একটাও মিলছে না, তাহলে এটা ইসিম না। ইয়াস্তাকবিলু, মিলছে না। রকিবুন, এখানে শেষে তানবিন আছে, ইসিম। মোহাব্বত, এখানে শেষে গোলতা আছে, ইসিম। তাহলে আমরা কিন্তু খুব সহজে বের করে ফেললাম যে কোনটা ইসিম। এখন দেখেন এই ইসিমের তাহকিকটা আপনি কিভাবে করবেন। ইসিমের তাহকিকের সময় আপনি শুধু লিখবেন যেটা এটা একটি ইসিম, এটা একটি ইসিম। তাহকিক করার সময় শুধু এতটুকু লিখবেন যে এটা একটা ইসিম। এখন ইসিমের আবার তিনটা প্রকার আছে। একটা হচ্ছে, সেটা কি বাংলা দিয়ে লিখলে হবে নাকি আরবি দিয়ে লিখতে হবে? অবশ্যই আরবিতে। আগে আরবিটা যদি একটু বলতেন খুব আগে ভালো হতো। আগে বিষয়গুলো বোঝেন না ভাইরে ভাই, আমাকে একটু সুযোগ দেন। আমি একটু আমার মতো করে পড়াই। ভাই, আমাকে একটু আমার মতো করে পড়াইতে দেন, আপনারা সবকিছু পেয়ে যাবেন। একটু আমাকে আমার ওয়েতে চলতে দেন। এত সাজেশনস দিলে আমি সবার সাজেশনস কিভাবে নেবো একা মানুষ? আচ্ছা, এখন ইসিম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ইসমে জামেদ, একটা হচ্ছে ইসমে কি মুশতাক, আর একটা হচ্ছে ইসমে মাসদার। এখন যারা এগুলো জানেন তারা লিখবেন যে কোনটা ইসমে জামেদ, কোনটা ইসমে মুশতাক, কোনটা ইসমে মাসদার। আমি একটু সংক্ষেপে বলে দিই। ইসমে জামেদ হচ্ছে এমন ইসিম যে ইসিমটাকে আসলে ভাঙা, মানে ভাঙা যায় না, মানে সেটার কোনো আর কোনো রূপ হয় না। যেমন আমি যদি একটা নাম বলি, যেমন আমার নাম কালাম, এটা কি কি আপনি ভাঙতে পারবেন? আর কালা, সেটা কি হবে? তা আমাকে কেউ বুঝবে না, আর একজনকে বুঝবে। তো এটা হচ্ছে ইসমে জামেদ। তো ইসমে জামেদ হচ্ছে যে ইসিমটাকে আসলে আর কোনো ভাঙা যায় না, ওইটাই মূল, এটা ইসমে জামেদ। ইসমে মুশতাক হচ্ছে যেই ইসিমটা আপনার ফেল থেকে এসেছে,
ফেল থেকে এসেছে কিন্তু জিনিসটা এসএম। যেমন ফাইলুন, মাফউলুন, দেখেন শেষে তানবিন, অথচ এই এই যে ফাইলুন এটা কিন্তু এসেছে ফেল থেকে, এটা মূলত ছিল ফাআলা, ইয়াফআলু, সেখান থেকে ইফআল, লা তাফআল, এই ফেল থেকে রূপান্তর হতে হতে ফাইলুন হয়েছে ইসমে মুশতাক, মানে শেষে যেহেতু তানবিন হয়ে গেছে অবশ্যই ইসম, তাহলে এটা হচ্ছে ইসমে মুশতাক। আবার ইসমে মাসদার কোনটা? ইসমে মাসদার হচ্ছে যে আহ হচ্ছে আমরা তো জানি কোনো ফেলের যখন কোনো মাসদার হয়, যেমন কলা, সে বলল, এটার মাসদার কি? আল কৌলু। এই আল কৌলু এটা মূলত ছিল ফেল, একটা কাজ, বলা, করা, যাওয়া, খাওয়া, এইগুলোকে যখন আমরা আলিফ লাম দিয়ে একটা মাসদার করব, ওই ফেলটার নাম দিব, তখন সেটা হবে ইসমে মাসদার। তো এইগুলো যারা মোটামুটি আইডিয়া আছে তারা বুঝবেন, আর যাদের আইডিয়া নাই তাদের বোঝার দরকার নাই বা লেখারও দরকার নাই, আপনি জাস্ট লিখে দিবেন এটা একটা এসএম। এখন এটা আরবিতে কেমনে লিখবেন? যে হাজা ইসমুন, এটা একটা এসএম, হাজা ইসমুন, এটা একটা এসএম, বেশ, শেষ আপনার তাহাকিক। এখন এতটুকু যদি আপনি লেখেন, তাহলেই আপনার, যদি সেখানে 4 মার্ক থাকে, 4 মার্ক থাকে, হয়তো 3 মার্ক সে দিতে বাধ্য, কারণ আপনার তাহাকিক, এসএম এর তাহাকিক এখানেই শেষ। এরপরে আপনি কিছু বিষয় অ্যাড করতে পারেন যদি আপনি ফুল মার্কস পেতে চান। 4 মার্ক না, সরি 2 মার্ক মনে হয় তাহাকিকে। তো 2 মার্কের মধ্যে 2 মার্ক দিয়ে আর কমাইবে কি? আপনি এটা একটা এসএম লিখলেন, হাজা ইসমুন লিখলেন, তো সেখান থেকে হয়তো 1 মার্কই কমাইবে, 2 মার্ক তো কমানোর সুযোগ নেই। তো আপনি কিন্তু এই এতটুকু লিখেই 1 মার্ক পেয়ে যাচ্ছেন। এখন আপনি যদি 2 মার্কস পেতে চান, তাহলে কিন্তু আপনাকে আরো কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন শব্দটা কি, এই ইসিমটা কি এক বচন নাকি বহু বচন। সেটা এক বচন হতে পারে, বহু বচন হতে পারে, সেটা পুরুষ লিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, সেটা নির্দিষ্ট অনির্দিষ্ট হতে পারে, মানে মারেফা নাকেরা হতে পারে। পাশাপাশি সেটার অর্থটা আপনাকে যদি জানেন, সে অর্থটাও দিতে হবে। আমি কি এতটুকু বুঝাতে পারছি কিনা? একটু বুঝলে ওয়াই, ওয়াই লেখেন চ্যাটে, ওয়াই। আর না বুঝলে হ্যান্ড রেজ করেন। আচ্ছা ঠিক আছে। জি, মহিউদ্দিন হ্যান্ড রেজ করেছেন, বলেন, কথা বলেন। ভাই হচ্ছে আমি শুধু শুধু লিখে যেটা এসেম তাহলে 1 মার্ক পাবো, কিন্তু বাকিগুলো যদি ভুল হয়ে যায় তখন কি ওই 1 মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, সম্ভাবনা আছে। ভুল দেওয়ার কোনো দরকার নাই, আপনি যেটা পারেন সেটাই দেবেন। সাব্বির ভাই জি বলুন। জি। ভাই বলছিলাম যে ইসমে মাজ মানে ইসমে মাজদার আর ইসমে মুস্তাক এই দুইটা বিষয় একত্র হয়ে গেল না, মাজদার থেকে সৃষ্টি। যেমন আমি আল ফেলু বললাম, এটা মাজদার হলো, কিন্তু না, এক ইসমে না, আমি মুস্তাকটা বলি, কি হবে ঠিক আছে তাহলে? বুঝতে পারছি, আমি বলি, আরেকবার বলি, একটু খেয়াল করে শোনেন। এক না, একটা হচ্ছে ফেল থেকে এসএম হবে, সেটা হচ্ছে এসমে মুশতাক, মানে ফেল থেকে এসএম হবে কি রকম? যেমন ওখানে ফাআলা ছিল, ফাইলুন হয়েছে, এটা কিন্তু একটা ফেলের রূপান্তর, এটা কিন্তু একটা ফেলের জি। রূপান্তর। আর যেমন যদি বলি এই ফেলের মাসদার কি, ফেলের মাসদার মানে ফাআলা এর মাসদার কি? ফাআলা এর মাসদার হচ্ছে আল ফেলু আল বললে ফেইলু। এই আল ফেইলুটা হচ্ছে ইসমে মাসদার, যেটা মাসদার সেটা হচ্ছে ইসমে মাসদার, আর ফাইলুন এটা তো ইসমে মুশতাক। বুঝতে পেরেছেন? দুইটা এক না? জি, জি, সিফাতে মুসাব্বার ওজনে আসলে আর কি। হ্যাঁ। তো আচ্ছা, তাহলে আমরা ইসেম, তাহলে এসএম কিভাবে চিনবো সেটা আমরা দেখলাম, যে এসএম শুরুতে আলিফ লাম থাকলে, শেষে তানবিন থাকলে বা গোলতা থাকলে সেটা হচ্ছে এসএম। আর এসএম এর তাহাকিক আমরা কিভাবে করব? সাধারণত হাদা ইসমুন, এটা একটা এসএম, মায়নাহু, এর অর্থ হচ্ছে, আপনি দিয়ে দিবেন, যেটা পারেন সেটা দিবেন। আর পাশাপাশি এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, এক বচন, বহু বচন, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। এখন এইগুলো আমরা কিভাবে বুঝবো এক বচন নাকি বহু বচন, পুরুষলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, সেটা আমরা একটু পরের স্লাইডে দেখি। যারা হ্যান্ড রেজ করেছেন, কথা বলা হয়েছে, হ্যান্ড ডাউন করেন। আচ্ছা, তাহলে আমাদের এখন চিনতে হবে যে কোনটা মুজাক্কার মুয়ান্নাস, মানে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তো মুয়ান্নাস চেনার উপায় দেখেন, মুয়ান্নাস চেনার উপায়টা যদি আমরা পেয়ে যাই, অটোমেটিক্যালি আমরা কিন্তু মুজাক্কার চিনতে পারবো। তো মুয়ান্নাস চেনার সাধারণ নিয়ম হচ্ছে, শেষে গোলতা থাকবে, শেষে গোলতা থাকলে সেটা চোখ বন্ধ করে মুয়ান্নাস, সেই শব্দটা যেটাই হোক না কেন, শেষে গোলতা আছে, সেটা চোখ বন্ধ করে মুয়ান্নাস। এরপরে শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে,
শেষে যদি আলিফ এবং লম্বাতা থাকে তাহলে শেষে গোলতা, শেষে আলিফ বা লম্বাতা। শেষে যদি আলিফ এবং হামজা থাকে, আলিফ এবং হামজা থাকে, সেটা মুয়ান্নাস। এবং শেষে খাড়া জবর এবং ইয়া থাকলে, খাড়া জবর এবং ইয়া, এই চারটা জিনিস কি কি? এক নম্বরে গোলতা, দুই নম্বরে আলিফ এবং লম্বাতা, তিন নম্বরে হচ্ছে আলিফ এবং হামজা, এবং শেষে যদি খাড়া জবর থাকে এবং ইয়া থাকে। একটু এক্সাম্পলস গুলো দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে কুবর, কুবর, এখানে খাড়া জবর আছে এবং ইয়া আছে, এটা কি? অবশ্যই মুয়ান্নাস। হামর, এখানে কি আছে? শেষে আলিফ আছে, হামজা আছে, তাহলে এটা চোখ বন্ধ করে মুয়ান্নাস। সাআতুন, দেখেন সাআতুন, এখানে শেষে কি আছে? আলিফ আছে, লম্বাতা আছে, চোখ বন্ধ করে মুয়ান্নাস। এখানে কিন্তু আলিফ নাই, কিন্তু গোলতা আছে, সাআতুন, এটাও মুয়ান্নাস। ঠিক অনুরূপভাবে কাবীরাতুন, দেখেন কাবীরুন বড়, আর এটা মুজাক্কার, কিন্তু যখনই গোলতা দিলাম কাবীরাতুন, এটা মুয়ান্নাস হয়ে গেল। আবার কাবীরাতুন, আলিফ আছে, লম্বাতা, এটা মুয়ান্নাস। বাইদাউ, এখানে আলিফ আছে, হামজা আছে, মুয়ান্নাস। কুরবা, খারা জবর আছে, ইয়া আছে, মুয়ান্নাস। অনুরূপভাবে নাফিজাতুন, নাফিজাতুন, সফরাউ, সুগরা, এগুলো সব মুয়ান্নাস। তাহলে যদি এই মুয়ান্নাসের আলামতগুলো না থাকে, সাধারণ চিহ্নগুলো না থাকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে সেটাকেই ধরবো মুজাক্কার। তবে আরো কিছু বিষয় আছে, এখানেই শেষ নয়, আরো কিছু বিষয় আছে। যেমন যেমন দেখেন উম্মুন, মা, এখন এখানে কি গোলতা আছে? না। আলিফতা আছে? না। আলিফ হামজা আছে? না। ইয়া আছে? না। উম্মুন, মা। তাহলে উম্মুন অর্থ আমরা জানি মা, তখন মা কি মুজাক্কার হয়ে যাবে? না, মা মুয়ান্নাসই থাকবে। তো এই ধরনের কিছু শব্দ যেগুলো হচ্ছে নিত্য মুয়ান্নাস হয়, মানে চিহ্ন ছাড়াই মুয়ান্নাস, সেগুলো আপনাকে একটু জানতে হবে। আর এগুলো এত গভীরভাবে জানার প্রয়োজনও নাই। আর এসব থেকে আসলে তাহকিক আসেও না। কথা বুঝতে পেরেছেন? এগুলো জাস্ট জানার জন্য একটু বললাম, জাস্ট টাচ দিয়ে গেলাম আর কি। কিছু শব্দ আছে যেগুলো স্বভাবতই মুয়ান্নাস হয়, যেমন আমরা চন্দ্র, আল কমার, এখানে কিন্তু কমারুন, কমারুনকে কিন্তু আমরা মুয়ান্নাস হিসেবে গণ্য করি। আর শামস, সূর্যকে কিন্তু আবার মুজাক্কার হিসেবে গণ্য করা হয়। এরকম কিছু বিষয় থাকে। তো ওগুলো এত ডিপলি জানতে গেলে অনেক বিষয় দরকার, তো এত ডিপলি জানার প্রয়োজন নাই। জাস্ট এতটুকু জানেন যে ওই ইসিমটা কি আসলে মুজাক্কার নাকি মুয়ান্নাস, সেটা জানবেন। এই যদি চারটা এই চিহ্ন দেখেন, সেটা স্বাভাবিকভাবেই মুয়ান্নাস। আর এটা না থাকলেই, এই চারটা চিহ্ন না থাকলে সেটা মুজাক্কার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সেটা কি মারিফা নাকি নাকেরা, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা মারিফা, মানে নির্দিষ্ট। মারিফা মানে কি? মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট। আর নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট। তাহলে শুরুতে যদি আলিফ লাম থাকে সেটা মারিফা, নির্দিষ্ট। আর শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা নাকিরা বা অনির্দিষ্ট। আর মনে রাখবেন, কখনো আলিফ লাম আর তানবিন কখনো একসাথে হবে না। আলিফ লাম থাকলে তানবিন থাকবে না, তানবিন থাকলে আলিফ লাম থাকতে পারবে না। বাস, হয়ে গেল। এখন দেখেন কিতাবুন, এখানে শেষে তানবিন আছে, তাহলে এটা কি মারিফা নাকি নাকেরা? অবশ্যই নাকেরা, কারণ আলিফ লাম নাই। আর যদি আমি নির্দিষ্ট করি তাহলে আল কিতাবু, এখানে এটা মারিফা হয়ে গেল, শেষে তানবিনটা পড়ে গেল। এখন কিতাবুন অর্থ কি? কিতাবুন অর্থ একটি বই। অনির্দিষ্ট করে একটি বই, সেই বইটি মানে সেটা যে কোনো বই হতে পারে, একটি বই অনির্দিষ্টভাবে। কিন্তু যখন আমি আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করব তখন সেটা হবে আল কিতাবু, মানে বইটি। তেমনি কলামুন, আল কলামু, একটি কলম, কলমটি। সাজারাতুন, একটি গাছ, আর সাজারাতু, গাছটি। এই হচ্ছে মারিফা নাকের। এখন হচ্ছে যেমন মনে করেন এই কিতাবুন, এই কিতাবের তাহাকিক আপনার আসলো, যে আপনি কিতাবের তাহাকিক করেন, তখন আপনি কিভাবে করবেন? আপনি করবেন হাজা ইসমুন, এটা একটা এসএম, যেহেতু আপনি দেখেছেন তানবিন আছে, অবশ্যই এসএম। আহ হাজা ইসমুন। আহ উম, আপনি লিখতে লিখতে পারেন هو যে, واحد. হ্যাঁ, এটা হচ্ছে মুফরাদ, হ্যাঁ মুফরাদ। আচ্ছা, এটা আমরা সামনে সামনে مفرد. আছে, সামনের স্লাইডে আছে। আচ্ছা, আমরা একটু শেষ করি। جي. এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু ওয়াই লেখেন বুঝলে।
আচ্ছা, চ্যাট মেম্বার টু অ্যাডমিন, ঠিক আছে, ধন্যবাদ। সেটার অপশনটা কোথায়? আহ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি, আমরা পরের স্লাইডে যাই। এবার দেখেন, আমরা মুফরাদ, মুসান্না এবং জমা, এটা আমরা কিভাবে চিনব, এটা একটা বিষয়। মুফরাদ, মুসান্না এবং জমা। মুফরাদ মানে ওয়াহেদ, এক বচন; মুসান্না মানে তাসনিয়া, দ্বিবচন; আর জমা মানে বহুবচন। আরবিতে এই তিন প্রকারের বচন আছে, কিন্তু ইংরেজিতে আর বাংলায় কিন্তু দুই রকমের। ইংরেজিতে হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল, আর বাংলায় এক বচন, বহু বচন। দ্বিবচন নাই কিন্তু, আরবিতে দ্বিবচন আছে। এখন স্বাভাবিকভাবে যে কোনো একটা শব্দ মুফরাদ অবস্থায় থাকে। স্বাভাবিকভাবে যে কোনো একটা শব্দ মুফরাদ অবস্থায় থাকে। মুফরাদ শব্দের শেষে এই যে আলিফ নুন, একটু খেয়াল করেন, মুফরাদ শব্দের শেষে আহ এই আলিফ, নুন অথবা ইয়া নুন যুক্ত করে মুসান্না গঠন করা হয়। তাহলে স্বাভাবিক নিয়ম হচ্ছে, শব্দের শেষে আলিফ নুন বা ইয়া নুন যদি থাকে, তাহলে সেটা হবে মুসান্না, তাসনিয়া। যেমন আমরা একটু আগে কিতাবুনের উদাহরণ দেখেছিলাম। কিতাবুন, এটা স্বাভাবিক কি অবস্থায় আছে? অবশ্যই মুফরাদ অবস্থায় আছে, এক বচন। এটা যখন কিতাবানে, যখন শেষে আলিফ নুন যুক্ত হলো, শেষে যখন আলিফ নুন যুক্ত হলো এবং ইয়া নুন যুক্ত হলো, তখন হয়ে গেল কি? তাসনিয়া, মুসান্না। তাহলে তাসনিয়া গঠনের বা মুসান্না গঠনের আর তেমন বিশেষ কোনো নিয়ম নাই। এটা এতটুকু মনে রাখলে আমি মনে করি এনাফ। জমা গঠনের বেশ কিছু নিয়ম আছে, এটা একটু খেয়াল করতে হবে। জমা গঠনের বেশ কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে, ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করে জমা গঠন করা হয়। ওয়াও নুন বা ইয়া নুন, যেমন মুসলিমুন, এখান থেকে ওয়াও নুন যুক্ত করে হইল মুসলিমুনা, আর ইয়া নুন যুক্ত করে হইল মুসলিমিনা, লিল মুসলিমিনা। এই ওয়াও নুন ইয়া নুন যুক্ত করে জমা। শেষে যদি গোলতা থাকে, সেটা আলিফ তা, মানে আলিফ এবং লম্বাতা হবে, যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, আলিফ এবং লম্বাতা। অতিরিক্ত দুইটা আলিফ যুক্ত করেও কি হয়? জমা গঠন করা যায়। যেমন কলামুন, এক বচন, এখান থেকে আকলামুন, এখানে এই একটা আলিফ, মাঝখানে লামের পরে আর একটা আলিফ, লাম আলিফ, এই দুইটা আলিফ যুক্ত করে জমা গঠন করা হইল। অতিরিক্ত একটি আলিফ যুক্ত করে জমা হয়, যেমন মাসজিদুন থেকে মাসাজিদুন, একটা আলিফ যুক্ত করে। অতিরিক্ত ওয়াও যুক্ত করে জমা হয়, যেমন বাইতুন থেকে বুয়ুতুন, এখানে একটা ওয়াও যুক্ত করে বুয়ুতিন হলো। হরফে ইল্লাত বাদ দিয়ে জমা হয়, যেমন রসুলুন থেকে এই এই অটা বাদ দিয়া শুধু রসুলুন, অটা অটা পড়ে গেল। তারপরে হচ্ছে ওই যে কিতাবুন থেকে কুতুবুন, এভাবে। তা অতিরিক্ত আলিফ এবং হামজা যুক্ত করে জমা করা যায়, যেমন ফাকিরুন থেকে ফুকরাউ, এখানে অতিরিক্ত একটা আলিফ এবং হামজা যুক্ত হলো। এবং মানে ইয়া এবং শেষে আলিফ নুন যুক্ত করে, যেমন জারুন থেকে জিরানুন, এখানে শেষে আলিফ নুন যুক্ত হলো আর মাঝখানে একটা ইয়া যুক্ত হলো। তো এখন এত কিছু আপনার কি মনে থাকবে? না, এত কিছু মনে রাখার দরকার নাই। আপনি জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখেন। এই যে মানে স্ট্রাকচার বা গঠনটা মনে রাখেন। এই গঠনে যদি আপনি দেখেন যে শেষে ওয়াও নুন আছে, আহ বা ইয়া নুন আছে, হুম, বা শেষে আলিফ এবং লম্বা তা আছে, এরপরে হচ্ছে এই যে এখানে যে কয়টা শব্দ দেওয়া হয়েছে, এইটা যদি একটু খেয়াল করেন এবং এই ওজনে যদি অন্যান্য শব্দ দেখেন, সেটা হচ্ছে জমা। তাহলে তাসনিয়া আমরা পেলাম খুবই সহজ, আলিফ নুন এবং ইয়া নুন যুক্ত করে। এখন বলতে পারেন যে এই জমায়ও তো ইয়া নুন যুক্ত হয়েছে, তাসনিয়া ইয়া নুন যুক্ত হইলো,
জমায়ে তো ইয়া নুন যুক্ত হইলো। এখন আহ এটা 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 আমরা বুঝবো কেমনে যে কোনটা তাসনিয়া কোনটা জমা? এটা আপনাকে বোঝার জন্য একটু বেসিক তো জানতে হবে, তাই না? যেমন দেখেন, এখানে স্বাভাবিকভাবে কিতাব বাইনি, মানে দুইটা কিতাব। আর এখানে কিন্তু মুসলিমাইনি হয় নাই, মুসলিমিনা হয়েছে। ঠিক আছে, মুসলিমাইনি যদি হইতো তাহলে কিন্তু এখানে তাসনিয়া হইতো। তাহলে এর সাথে একটু মনে রাখেন যে ইয়ার আগে যদি জের থাকে তাহলে সেটা হচ্ছে জমা, আর ইয়ার আগে যদি জবর থাকে মানে ইয়ানুন এর আগে, এই যে ইয়ানুন এর আগে যদি জবর থাকে সেটা হচ্ছে তাসনিয়া মুসান্না, আর ইয়ানুনের আগে যদি জের থাকে সেটা হচ্ছে জমা। পাশাপাশি এই গোলতা থাকলে আলিফতা হবে। হ্যাঁ, তারপরে এই যে স্ট্রাকচারটা বললাম, এতটুকু দিয়ে আপনি মোটামুটি মুফরাদ, স্বাভাবিকভাবে মুফরাদ আর তাসনিয়া করার এই যে নিয়মটা সহজ, পাশাপাশি জমার এই কয়টা স্ট্রাকচার মনে রাখলে আপনি মোটামুটি বলতে বলতে পারবেন যে কোনটা ওয়াহেদ মুফরাদ, কোনটা তাসনিয়া আর কোনটা জমা। তাহলে আমরা কি এতটুকু বুঝতে পারলাম কিনা একটু ওয়াই লেখেন বুঝলে। এই স্লাইডে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু হ্যান্ড রেজ করেন তাহলে, 5 সেকেন্ড সময় দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এসিমের তাহকিক মোটামুটি শেষ। দেখছেন কত সহজে আমরা এসিমের তাহকিক করে ফেললাম। ইসিমের তাহকিক, যদি ইসিম আসে শব্দটা লিখবেন যে এটা হাজা ইসমুন, এটা একটা ইসিম। মুফরাদুন এটা একবচন, অথবা জমা হইলে জমাউন, তাসনি হইলে মুসান্না দ্বিবচন। আহ ওয়াহাজা হাজাল লাফজু মুজাক্কারুন আও মুয়ান্নাসুন, সেটা কি মুজাক্কার নাকি মুন্নাস, মারিফা নাকি নাকিরা, মানাহু অর্থটা দিয়ে দিবেন, শেষ, ইসিমের তাহকিক শেষ। যদি শুধু লেখেন যে হাজা ইসমুন জামিদুন বা মুশতাকুন বা মাসদারুন মানাহু, অর্থটা দিয়ে দিবেন, তাহলে আপনি নাম্বার পেয়ে যাবেন, এত কিছু না দিলেও চলবে। ঠিক আছে, এসএম এর তাহকিক আমাদের শেষ। এবার আমরা যাব আমাদের মূল পর্বে, ফেলের তাহকিকে। আহ আচ্ছা, ফেলের তাহকিকটা একটু কঠিনই বটে। রহমাতুল্লাহ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, আমি বললাম যে অর্থটা কি আরবিতে দিতে হবে নাকি বাংলায় দিতে হবে? অর্থটা আরবিতে দেওয়াটাই নিয়ম। তবে যেহেতু আমাদের আচ্ছা। যেহেতু আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যে তাহকিকটা যে আরবিতেই করতে হবে এমন কোনো নিয়ম বা ওখানে উল্লেখ করে দেওয়া নাই বোধহয়। তো যেহেতু দেওয়া নাই সেহেতু আপনি হ্যাঁ, বোধহয় বাংলাও দিতে পারবেন, অসুবিধা হবে না। এবার কিন্তু একটি তাহকিকের জন্য 1 নাম্বার। 1 নাম্বার? আচ্ছা, 1 নাম্বার না? জি। তাহলে তো আরো সুবিধা হইলো, আপনি এই মোটামুটি করে দিতে পারলে আর নাম্বার কাটতে পারবেন না, এক এক দিতে বাধ্য কথা। আরো সুবিধা হইলো। ওই সহকারীতে বোধহয় 2 নাম্বার করে, প্রভাষকে 1 নাম্বার। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রচন্ড ঘুমে ধরছে, ঘুমিয়ে ধরলে ঘুমাইয়ে যান। আর কি করবেন। আচ্ছা, এখন দেখেন ফেলের তাহাকিক, এই হচ্ছে আমাদের মূলত তাহাকিকের বস, ফেল। এটা নিয়েই যত আমাদের খেল, যত খেল সবাই ফেল নিয়ে। এখন ফেলের তাহাকিক করার জন্য আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। দেখেন এখানে আমরা একটা তালিকা দিয়েছি, 1 নম্বরে সিগা, 2 নম্বরে বহাস, এখানে দিয়েছি বাব, এখানে দিয়েছি মাসদার, মাদ্দা, জিন্স, মানা, মোটামুটি 7টা। এই সিগা নিয়ে আলোচনা করতে গেলে বহুত কিছু, বহাস নিয়ে আলোচনা করতে গেলে বহু কিছু, অনেক কিছু। বাব, 43টা বাব, ওরে বাবা, বিশাল। পরে মাসদার, তারপরে মাদ্দা, এই মাদ্দা আপনি কেমনে বানাবেন, হ্যাঁ। এরপরে জিন্স, এই জিন্স নিয়ে আবার বিশাল আলোচনা। এরপরে অর্থ। তাহলে প্রত্যেকটাই কিন্তু একটা ব্যাপক হিউজ আলোচনার হচ্ছে কি দাবি রাখে। কিন্তু আমরা কি অত আলোচনা করব না, আমরা একেবারে সংক্ষেপে শিখে যাব ইনশাল্লাহ। আচ্ছা, সিগা, প্রথমে আমরা আচ্ছা সিগা নিয়ে আমরা আলোচনা পরে করব, বহাস নিয়ে আলোচনা পরে করব। কারণ আমরা প্রথমেই প্রথমেই কঠিন গুলো যাব না, আমরা প্রথমে সহজ থেকে শুরু করব।
ঠিক আছে, আমরা প্রথমে আমরা প্রথমে সহজ থেকে শুরু করব। তার আগে আমরা একটু দেখি যে আসলে ফেলটা আমরা আহ কিভাবে আমরা চিনব, ফেলটা আমরা কিভাবে চিনব সেটা একটু দেখি। শুরুতে যদি দেখেন, এখানে আমি একটা লিখে দিয়েছি, শুরুতে যদি লাম, লান, মা, লা আর আলিফ তাইয়ানুন, আতাইনা মানে হচ্ছে মুজারের আলামত গুলো, তাহলে কি লাম, লান, মা, লা। এই লাম কি ওই যে নফি জাহাদ বা লাম, তারপর নফি তাকিদ বা লান, ওই যে ওখান থেকে লাম লান। আর মা কি, মা তো হচ্ছে ওই যে মাজি, নফি ফেলে মাজি, মাজির যে মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, ওই যে সেই মাটা। আর লা হচ্ছে নফি ফেলে মুজারে, যেটা লা ইয়া ফাআলু, লা ইয়া ফাআলানি, লা ইয়া ফাআলুনা। তাহলে এই চারটাও কিন্তু আমরা জানি। তাহলে লাম, লান, মা, লা, শুরুতে থাকবে কি লাম, লান, মা, লা, এই চারটা। আর পাশাপাশি মুজারের চারটা আলামত তো আমরা জানি ছোটবেলা থেকেই মুখস্থ, আলিফ তাইয়ানুন আতাইনা। তাহলে খুবই সহজ, শুরুতে যদি দেখেন এই সাইন কয়টা, এই শব্দ কয়টা যদি দেখেন, তাহলে চোখ বন্ধ করে সেটা হচ্ছে ফেল, সেটা এসএম হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো শব্দের শুরুতে এগুলো দেখেন অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত, এই যে এখানে অতিরিক্ত অক্ষর লেখা আছে, মূল অক্ষর হইলে কিন্তু আবার হবে না, তাই না? যেমন মূল অক্ষর তা, যদি তা হয় তাহলে তামারুন মানে তো খেজুর, তাহলে এটা কি ফেল হবে না? এটা ইসেম। আমরা এখানে দেখবো কি যে অতিরিক্ত অক্ষর, মূল অক্ষরের বাইরে অতিরিক্ত হিসেবে যদি এই শব্দগুলো থাকে বা এই হরফগুলো থাকে শুরুতে, তাহলে আমরা সেটাকে ধরবো চোখ বন্ধ করে ফেল। বলুন মহিউদ্দিন। মানে আমাদের ওই যে এস এম এর যে আলামত গুলো আছে ওইগুলো যদি অনুপস্থিত থাকে তাহলে ফেল ধরে নেওয়া যায় না? তাহলেও ফেল ধরে নেওয়া যায়, তবে তবে এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন ধরনের ফেল। কথা বুঝতেছেন? আচ্ছা। আর শেষে থাকবে ওয়াও বা আলিফ বা নুন অথবা যে কোনো জমির। এস এম এর শেষে কোনো জমির হয় না। আহ তাহলে শেষে থাকবে ওয়াও, আলিফ, নুন, জমির, আর শুরুতে শুরুতে থাকবে এগুলো। এগুলো যদি দেখেন তাহলে আপনি ধরে নেবেন যেটা হচ্ছে, আচ্ছা জমির কোনটা? জমির হচ্ছে ওই যে তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না। হুম, এগুলো হচ্ছে জমির। আছে না, ফালতা, ফাল তুমা, ফাল তুম, ফালতি, ফাল তুমা, ফাল তুন্না, এগুলো। তো জমির কি, জমির নিয়ে বিশাল আলোচনা আছে, আমরা অত গভীরে যাব না। তো আমরা ফেলটা মোটামুটি চিনলাম, যে ফেল আমরা কিভাবে দেখব, বুঝবো যে শুরুতে লাম, লান, মা, লা, আলিফ তাইয়ানুন, আর পাশাপাশি ইসিমের আলামত মুক্ত হওয়া। ইসিমের আলামত কি? ওই যে আলিফ, লাম, তানবিন এবং গোলতা, এগুলো মুক্ত হওয়া। যখনই এটা মুক্ত হবে তখনই আমরা ধরে নিব এটা ফেল। আচ্ছা, এখন আমরা একটু আমাদের পাশে যে এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো একটু দেখি। এখানে আছে, কি আছে আমাদের পড়ারও দরকার নাই, জানারও দরকার নাই। আগে দেখেন আলামত আছে কিনা, আলামত আছে কিনা দেখেন। এখানে কি আলিফ লাম আছে? না। তানবিন আছে? না। অবশ্য এখানে হচ্ছে তানবিন দেওয়া নাই, মানে হরকত দেওয়া নাই, বিধায় আপনি বুঝতেছেন না তানবিন আছে কিনা, কিন্তু স্বাভাবিকভাবে এটা দেখেই মনে হচ্ছে যে না, এটা করা, মানে ফেলের ফাআলা এর ওজনে ফাআলা। তাহলে এখানে অনেক সময় তাহাকিকে হচ্ছে জের জবর দেওয়া থাকে, কারণ তাহাকিকের বাবের একটা বিষয় থাকে, আরো নানান কারণে তাহাকিকের জের জবর দেওয়াই থাকে। তো সেখানে অবশ্যই জের জবর দেওয়া থাকলে এখানে আপনার করা আই থাকবে, তানবিন থাকবে না। তাহলে এখানে তানবিন নাই, গোলতা নাই, আলিফ লাম নাই, তাহলে তার মানে এটা ফেল। আমরা ফেল হিসেবে ধরে নিলাম, এটা ধরে নিতে পারি ওই যে শুরুর যে সূত্র সেই হিসেবে। তাহলে এখানে আফরহা, আফরাহু, আফরাহু, এখানে কি আছে? শুরুতে হামজা আছে, এই যে শুরুতে হামজা। তাহলে শুরুতে হামজা থাকলে ফেল, এখানে শুরুতে হামজা আছে, ফেল, আমরা ধরে নিলাম ফেল। এখানে লা আছে শুরুতে, লাম আলিফ, এখানে দেখেন লাম আলিফ, শুরুতে লাম আলিফ থাকলে ফেল, তো এটা আমরা ধরে নিলাম ফেল। আচ্ছা, এখানে দেখেন লাম,
এখানে দেখেন লাম আছে, এই যে লাম, তার মানে এটা ফেল। এখানে ইয়ারুদ্দু, এখানে শুরুতে ইয়া আছে, তার মানে ফেল, আর কিছু দেখার দরকার নাই। এখানে কলা, এটাও ফেল। কারণ কি? কারণ হচ্ছে এখানে শেষে গোলতা নাই, শুরুতে আলিফ লাম নাই, তানবিন নাই, তাহলে এটা ফেল। এখানে মা আছে, তাহলে আর কিছু দেখারই দরকার নাই। এখানে আমরা জানি যে শুরুতে মা থাকলে সেটা ফেল হয়। শেষে জমির আছে, তুম জমির আছে। সাম্মু, এখানে শেষে আলিফ আছে, ওয়াও আছে, আলিফ আছে, তার মানে এটাও ফেল। তাহলে আমরা ফেল, কোনটা ফেল কোনটা এসএম, এটা আমরা মোটামুটি বুঝে গেলাম যে এইভাবে আমরা ফেল এবং এসএম নির্ণয় করবো। এবং কোনটা কোন ধরনের ফেল সেটা আমাদের একটা বিষয়, এবং সেই জন্য আমাদের বহাসে যেতে হবে, মানে কোনটা কোন বাহাসের ফেল। তো সেটা আমরা একটু পরে যাব। তার আগে আমরা একটু মাসদার দেখি, মানে সহজ যে বিষয়গুলো সেটা একটু বের করি। দেখেন আমরা এখানে এই যে একটা ইন্ডিকেটর দিয়ে দিয়েছি মাসদার, তার মানে আমরা এই স্লাইডে শিখবো মাসদার। এখন মাসদার আপনি কেমনে শিখবেন? মাসদার শেখার জন্য ফার্স্টে আপনাকে করতে হবে মূল বর্ণ নির্ণয়। মূল বর্ণ নির্ণয়, মূল বর্ণ নির্ণয়, 1 নম্বরে। 2 নম্বরে শুরুতে যুক্ত হবে আলিফ লাম এবং শেষে পেশ। শুরুতে যুক্ত হবে আলিফ লাম, শেষে পেশ। মাঝে বা শেষে যুক্ত হতে পারে এই এই যে কি বলে হরফগুলো, এগুলো মাঝে অথবা শেষে যুক্ত হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। আর মাঝে পরিবর্তন হতে পারে অও আলিফ ইয়া, এগুলো পরিবর্তন হতে পারে মাঝখানে। তাহলে এইভাবে করে আমরা মাসদার নির্ণয় করবো। একটু উদাহরণ দেখলেই বুঝবেন। যেমন শুরুতে আছে করা, এটা একটা ফেল, আমরা জানি, একটু আগেই দেখলাম। এখন এটার মূলক্ষর কি? মূলক্ষর, অবশ্যই মূলক্ষর হচ্ছে ক, র, এই তিনটেই মূলক্ষর। এই তিনটাই মূলক্ষর, এখান থেকে বাদ দেওয়ার কিছু নাই। তাহলে আমরা মূল বর্ণ নির্ণয় করে ফেললাম। এই যে করা, মূল বর্ণ নির্ণয় হয়ে গেল। শুরুতে যুক্ত হবে আলিফ লাম, তাহলে আমরা শুরুতে আলিফ লাম যুক্ত করে দিলাম, এই আলিফ লাম। আর মূলক্ষর তো আসি, করা। আর শেষে আমরা কি দেব? পেশ, আল করাউ। তাহলে করা আর মাসদার পেয়ে গেলাম কি? আল করাউ পেয়ে গেলাম। খুবই সহজে মাসদার নির্ণয় করে ফেললাম। আচ্ছা, এখানে আছে আফরহ, আফরহু, আফরহু। দেখেন এখানে এই হামজাটা কিন্তু অতিরিক্ত। আমরা দেখেন এখানে লিখেছিলাম যে অতিরিক্ত অক্ষর হিসেবে হামজা থাকবে। এই হামজাটা মুজারের আলামত, এটা অতিরিক্ত। তাহলে 1 নম্বরই হচ্ছে আহ, মানে কি, আহ, আচ্ছা, মূল বর্ণ নির্ণয় করতে হবে। তা মূল বর্ণ নির্ণয় করতে গেলেই কিন্তু অটোমেটিক্যালি অতিরিক্ত অক্ষরটা বাদ হয়ে যাবে। তাহলে মূল বর্ণ বাদ দিয়ে, মানে অতিরিক্ত অক্ষর বাদ দিয়ে মূল বর্ণ কি? ফা, র, হা, এই তিনটে পাইলাম মূল বর্ণ। শুরুতে আলিফ লাম যুক্ত করলাম, আলিফ লাম হয়ে গেল, শেষে পেশ দিলাম, হয়ে গেল পেশ। তাহলে আলফার হু। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজে মাসদার নির্ণয় করে ফেললাম। আবার দেখেন এটা কিন্তু আফরাহু থেকে আলফারহু। আবার দেখেন লা তাফহাম, এখানে এই যে লাটা কিন্তু কি, অবশ্যই অতিরিক্ত। তাহলে এক এক নম্বরে লাটা বাদ, তাফহাম। এখন এই যে তা, এই তাটাও কিন্তু আমরা জানি মুজারের আলামত তা, এটা কিন্তু অতিরিক্ত, তাহলে এটাও বাদ। তাহলে থাকলো ফা হা মিম। তাহলে মূল অক্ষরটা লেখেন ফা হা মিম, এটা হচ্ছে মূল অক্ষর। তাহলে অতিরিক্ত অক্ষর বাদ দিলে তিনটা থাকে। শুরুতে আলিফ লাম যুক্ত করেন, আ, আলিফ লাম, আর শেষে পেশ দেন আল ফাহমু। দেখেন খুব, মাসদার কিন্তু খুব খুব সহজে নির্ণয় হয়ে গেছে। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা একটু বলেন, বা কোনো প্রশ্ন আছে কিনা? একটু আম, ওয়াই লেখেন, বুঝলে একটু ওয়াই লেখেন, এতটুকু বুঝছেন কিনা। আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। খুবই সহজে বুঝে গেলাম মাসদার নির্ণয়ে। আশা করি মাসদার আসসালামু আলাইকুম। কি হইলো?
আশা করি মাসদার নির্ণয় অসুবিধা হবে না। আচ্ছা, এখন দেখেন এখানে যে লিখছিলাম যে মাঝে বা শেষে যুক্ত হতে পারে এই বর্ণগুলা, মিম, সিন, তা, গোলতা, আলিফ, হামজা, এগুলো মাঝে যুক্ত হতে পারে। এখন এটা এটা আসলে কিভাবে বুঝবো দেখেন, আমরা যদি একটু এই শেষের এই উদাহরণটা দেখি। এখন এখানে আছে সাম্মু, এখানে অতিরিক্ত অতিরিক্ত অক্ষর কিন্তু ওয়াও এবং আলিফ, এটা কিন্তু শেষে অতিরিক্ত, এতটুকু শেষে অতিরিক্ত। তাহলে থাকলো সিন, মিম, মিম। এখন কি আপনি এখন কি আপনি আসাম্মু, এই যে শুরুতে আলিফ লাম দিয়া শেষে পেশ দিয়া আপনি কি এটা মাসদার করতে পারবেন? না, এটা ভুল। আপনাকে এটার মাসদার করতে হবে আত-তাসমিয়াতু। আত-তাসমিয়াতু। এখন দেখেন শুরুতে আমরা এখানে অতিরিক্ত কি যুক্ত করলাম? ভালো বোঝা যাচ্ছে না। জি, কি বোঝা যাচ্ছে না? কথা বললেন না। কালারটা চেঞ্জ করেন তাই বলছি। কালারটা বোঝা যায় না? একই রকম হয়ে গেছে তো। অনেকটা লালের ওপর লাল, তো তাই অস্পষ্ট। আহ, তাহলে ভালো হবে। এটা বোঝা যায়? জি, এটা ভালো হচ্ছে ভাই। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, তাহলে। বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা যদি দেখেন আত-তাসমিয়াতু, দেখেন এখানে আমরা অতিরিক্ত কি যুক্ত করলাম? একটা তা যুক্ত করলাম, এই যে তা। তারপরে সিন তো আছেই এখানে, মূল অক্ষরে সিন। একটা কি কি যুক্ত করলাম? আচ্ছা, মিমও আছে, এই যে মিমও মূল অক্ষরে আছে। তাহলে এখানে যুক্ত করলাম ইয়া। উম এখানে আমরা ইয়া দেই নাই না? তাহলে ইয়াটাও যুক্ত করে দেন। নিচে যে নিচের লাইনে দিছেন, নেসারি ভাই নিচে নিচের লাইনে আছে তো, দিছেন। নিচে। না, এটা 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 ভিন্ন নিয়ম। আচ্ছা, এরপরে শেষে একটা গোলতা যুক্ত হলো। এখন আপনি এটা কেমনে বুঝবেন যে এটা এই যে এই সাম্মু থেকে তাসমিয়াতে হবে? এটা আপনি কেমনে বুঝবেন? এটা আসলে অল মানে অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনার একটা প্র্যাকটিস করতে করতে আপনার বুঝে আসবে। এরকম কয়েকটা অল্প কয়েকটা শব্দ থাকতে পারে যেগুলো এইভাবে হয়। ঠিক আছে, তো এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। তো স্বাভাবিকভাবে যেটা মূল বর্ণ নির্ণয় করবেন, মানে অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিয়ে শুরুতে আলিফ লাম দিবেন, শেষে পেশ দিবেন, বাস আপনার হয়ে যাবে। এখন এই যে শেষে যে মাঝে পরিবর্তন হতে পারে অওয়ালিফ ইয়া, এটা কেমনে দেখেন? এখানে এই যে কলা একটা ফেল আছে, আমরা জানি কলা, এই যে কলা ফেলটা, কলা। এ- এ- এখন এটার মূল অক্ষর কি? মূল অক্ষর হচ্ছে আচ্ছা, এটা একটু মুছে দেই। এটার মূল অক্ষর কি? কফ, আমরা জানি কফ। কফ দিলাম। এখন এই যে মাঝখানে একটা আলিফ আছে, এই আলিফটা কিন্তু আমরা মাসদারের ভিতরে রাখতে পারবো না। এই আলিফটা আমরা এই যে অ দ্বারা পরিবর্তন করতে হবে। এটাই লিখেছি যে মাঝে পরিবর্তন হতে পারে অ বা আলিফ বা ইয়া, মানে হরফে ইল্লাত মাঝে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কিভাবে হয়? সেটা তালিলের মাধ্যমে হয়। এখন তালিল কি, এটা ব্যাপক আলোচনা, সেই আলোচনা আমরা যাব না। জাস্ট স্বাভাবিক এটা মনে রাখবেন যে এটা পরিবর্তন হতে পারে। তাহলে কওলুন হলো, শুরুতে আমরা আলিফ লাম দিয়ে দিলাম, শেষে পেশ দিয়ে দিলাম আল কওলু, বাস। তাহলে আমরা কিন্তু মাসদার নির্ণয়ের একেবারে সহজ একটা বিষয় কিন্তু আমরা আহ শিখে ফেললাম খুব অল্পতে, যে কেমনে আমরা মাসদার নির্ণয় করব। এতটুকু এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? একটু একটু ওয়াই লেখেন, বুঝলে বুঝলে ওয়াই লেখেন। এই যে আচ্ছা, হুদান এর মাসদার কি? হুদান, এটা 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 ফেল না, এটা ইসিম। এটা শেষে টানবেন। আচ্ছা, কথা কথা হচ্ছে কেন?
আচ্ছা, হুদান এর মাসদার হুদান কিন্তু ফেল না, এটা হচ্ছে এসএম, এটা শেষে তানবিন আছে। তো এটার মাসদার হচ্ছে আল হিদায়াতু। ঠিক আছে। তো এতটুকু বুঝছেন কিনা, বুঝলে একটু ওয়াই লেখেন, একটু দেখি। আচ্ছা, মাসদার লেখার মাসদার আমরা খুব সহজে বুঝে গেলাম। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এরপরে মাসদারের পরে আমরা আহ, আচ্ছা, মাদ্দা। এখানে আমরা জিন্সটা দিয়েছি, মাদ্দাটা কি? মাদ্দাটা তো এটা আসলে বলার কিছু নাই, মাদ্দা খুবই সহজ, মাসদারের থেকেও মাদ্দা সহজ। আমরা কি পরের স্লাইডে মাদ্দা দিয়েছি? না। আচ্ছা, মাদ্দাটা কিন্তু খুবই সহজ, মাসদারের থেকেও মাদ্দা নির্ণয় করা সহজ। আপনি শুধু অতিরিক্ত এই যে শুরুতে অতিরিক্ত অক্ষরগুলো বাদ দিবেন, খেয়াল রাখবেন যে মূল অক্ষরের বাইরে কি আছে, জমির বাদ দিবেন শেষে। যেমন এই যে এই সাআল তুম, এই 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 যে তুম এটা একটা জমির, এটা বাদ দিবেন। হ্যাঁ, এই 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 যে অতিরিক্ত মা বাদ দিবেন। এরপরে দেখেন থাকবে কি, তাহলে এই যে মা এবং তু তুম, এই শুরুর মা বাদ দিলেন, শেষের তুম বাদ দিলেন, তাহলে থাকলো সিন হামজা লাম, সিন হামজা লাম, এটা থাকলো। এখন আপনি এটার মাসদারকে মানে মাদ্দা কিভাবে দিবেন? আগে তো মাদ্দা নির্ণয় করবেন, তাই না? তাহলে সাআলা কি মাদ্দা? তাহলে আপনি এটার মাসদার করবেন আর সুআলু, আলিফ লাম শেষে, মানে শুরুতে আলিফ লাম শেষে পেশ আর সুআ। আর এই যে হামজাটা, এটা কিন্তু এখানে হামজাই আছে, কিন্তু এখানে আমরা অ দিলাম কেন? যেহেতু এখানে আসু পেশ আছে, তো পেশের সাথে মিলিয়ে এখানে অ দেওয়া হয়। ঠিক আছে। তো আসু আলু। তো এখানে এখানে মাদ্দা কি? মাদ্দা হচ্ছে যেহেতু সুরের অতিরিক্ত মা বাদ দিলাম, শেষের তুম জমির বাদ দিলাম, অতিরিক্ত অক্ষর থাকলো সিন হামজা লাম, এটাই মাদ্দা। তাহলে ওই মাসদার বের করতে গেলে অটোমেটিক্যালি কিন্তু আপনার মাদ্দা বের হয়ে আসছে, যার কারণে মাদ্দার জন্য আমরা আলাদা কোনো ইয়ে রাখি নাই, দার্স রাখি নাই, আমরা খুব সংক্ষেপে উম, এগিয়ে যাব, এজন্য আমরা এটা বাদ দিয়েছি। আপনারা মাদ্দাটা খুব সহজেই বের করে ফেলতে পারবেন। এখন আমরা দেখব জিন্স। জিন্স কি? জিন্স হচ্ছে গ্রুপ, মানে শ্রেণী, যে এটা আসলে কোন শ্রেণীর, এটা কি সহি নাকি মুতাল। দেখেন জিন্সের আমরা ছোটবেলায় পড়ছিলাম জিন্স হচ্ছে চার প্রকার: সহি, মাহমুজ, মুতাল, মুদাআফ। এই চার প্রকার হচ্ছে জিন্স। কিন্তু আধুনিক ব্যাকরণ গুলোতে বা আরবি কাওয়াইদ গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে দুই প্রকার লেখা আছে, একটা হচ্ছে সহি আর বাকি সব সব হচ্ছে মুতাল। একটা সহি একটা মুতাল, মানে মুতাল মানে হরফে ইল্লাত যুক্ত। তো হরফে ইল্লাত যুক্ত সেগুলোকে মুতাল বলা হয়, আর এই হরফে ইল্লাত ছাড়া সবগুলোকে সহি হিসেবে ধরা হয়েছে। তো আমরা একটু দেখি যে উম, স্বাভাবিকভাবে বুঝেন যে যেখানে হরফে ইল্লাত থাকবে, হরফে ইল্লাত কি? এই যে ওয়াও আলিফ ইয়া, এই এই তিনটে হরফে ইল্লাত, হরফে ইল্লাত। কি একটা শব্দ অতিরিক্ত কিছু শব্দ আসতেছে। হরফে ইল্লাত, এই তিনটা হচ্ছে হরফে ইল্লাত। তাহলে এই হরফে ইল্লাত থাকলেই সেটা হয়ে যাবে মুতাল। হরফে ইল্লাত থাকলেই সেটা হয়ে যাবে মুতাল, আর যদি হরফে ইল্লাত না থাকে সেটা হবে সহি। ব্যাস, এটা আমাদের জন্য একটু সহজ। তাহলে আলাদা করে মাহমুজ আর মুজাফ পড়ার প্রয়োজন হয় না। আর যদি আমরা এই মাহমুজ মুজাফ না পড়ি, তাহলে এই মাহমুজ মুজাফটা কিন্তু আমাদের সহির ভিতরে এসে যায়। মানে এই মাহমুজ এবং মুজাফ, এই দুইটা আমাদের এসে যায় সহির ভিতরে। শুধু শুধু মোতালটা আলাদা থাকে, মানে হরফিল্লাত থাকবে, আর বাকি তিনটে হরফিল্লাত থাকবে না। তাহলে এখন সহি কি? সহি তো আমরা বললাম যার মধ্যে হরফে ইল্লাত নাই। এখন দেখেন এখানে মানে মূলাক্ষরই, ঠিক আছে, মূলাক্ষর। এখন দেখেন এখানে এই যে করউন, এর মূলাক্ষর কি? ক, র, আ। এখানে কি হরফে ইল্লাত আছে, মানে অলিফ ইয়া আছে? নাই। তাহলে এটা কি? সহি, নিঃসন্দেহে সহি। এই যে আফরাহু, এখানে হামজাটা বাদ দিলে থাকলো ফা, র,
হা, এখানে কি হরফ ইল্লাত আছে? নাই। তাহলে নিঃসন্দেহে এটা সহি। তাহলে জিন্স নির্ণয় কিন্তু খুব সহজ। এবার দেখেন সেম ভাবে লা তাফহামু, তো এখানে লাম বাদ দিলাম, তা বাদ দিলাম, থাকলে ফাহমু। তাহলে ফা হামিম, এখানে কি হরফ ইল্লাত আছে? অলিফিয়া নাই। তার মানে এটা নিঃসন্দেহে সহি। এখানে দেখেন হুদান, হুদা, এখানে কিন্তু আল হিদায়াতু, মানে মূল অক্ষর কিন্তু হা, দাল, ইয়া, এখানে কিন্তু হরফে ইল্লাত আছে। তাহলে হরফে ইল্লাত যেহেতু ইয়া আছে, সুতরাং এটা কি সহি নাকি মুতাল? অবশ্যই এটা হচ্ছে মুতাল। এখন এই মুতালের আবার তিনটা প্রকার আছে। এই যে মুতাল, আচ্ছা আমরা এখানে দিয়ে দিই, মুতালের তিনটা প্রকার আছে। মানে আহ, মানে মূল অক্ষরে, মানে মূলক্ষরের ভিতরে হরফে ইল্লাতের অবস্থানের ভিত্তিতে, মানে হরফে ইল্লাতটা কি শেষে নাকি শুরুতে নাকি মাঝখানে। যদি শুরুতে থাকে সেটাকে বলে কি, বলেন? মিসাল, তাহলে মিসাল। আর মাঝখানে আজওয়াফ। আর শেষে কি? নাকিস, নাকিস। নাকিস। এই হচ্ছে তিনটা প্রকার। তো এখানে ইয়াটা, ইয়াটা কি শেষে না শুরুতে? অবশ্যই শেষে। তাহলে এটা হবে নাকেসে ইয়া ই, নাকেসে ইয়া ই। এই ইয়াটা যদি শুরুতে থাকতো তাহলে মিসাল ইয়াই হতো, ইয়াটা মাঝখানে থাকলে আজওয়াফে ইয়াই হতো। আবার অনুরূপ ভাবে যদি এখানে ওয়াও থাকতো, বা আমরা কি মুতালে ফা মাঝে থাকলে মুতালে আইন এবং শেষে থাকলে মুতালে লাম বলতে পারি? হ্যাঁ বলতে পারেন, ওইটার অপর নামই এটা। তো ওই ওই এইটা বললে একটু স্পষ্ট হয়ে যায় যে আপনি ওখানে ইয়া আছে নাকি ওয়াও আছে নাকি কি আছে। এটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। আর আপনি যখন মোতালে ফা, মোতালে আইন, মোতালে লাম বলবেন, তখন সেখানে ওয়াও নাকি ইয়া আছে এটা কিন্তু তার ভিতরে আসে না, অস্পষ্ট থাকে। তো এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড। নাম্বার আপনি পাবেন, ওভাবে দিলেও হবে, অসুবিধা নাই। তো এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে মোতাল। এবার দেখেন লাম ইয়াজকুর, লামটা অতিরিক্ত বাদ আগেই, ইয়াটা মুজারের আলামত বাদ, তাহলে এতটুকু বাদ হইলে থাকে জা, জাল, কাফ, র। এটা কি সহি নাকি মুতাল? নিঃসন্দেহে সহি। ইয়ারুদ্দু, এখানে ইয়াটা বাদ, ইয়াটা বাদ দেওয়ার পরে থাকলো র, এবং এখানে দালে যেহেতু তাসদিদ, তার মানে এখানে দুইটা দাল আছে, র, দাল, দাল, র, দাল, দাল, র, দাল, দাল। তো এখানে কি অওয়ালিফিয়া আছে? নাই। তার মানে এটা সহি। কিন্তু এই যে মুজাফ, মুজাফটা কি? এই মুজাফটা কিন্তু একটা সহির প্রকার। হুম। তো আমরা যদিও ছোটবেলায় পড়ছিলাম যে আলাদাভাবে, মানে সহি, মাহমুজ, মুতাল, মুজাফ, এই চারটা আলাদা আলাদা, মানে স্বতন্ত্র, এক্সক্লুসিভ। কিন্তু বর্তমানে আধুনিক ব্যাকরণে দেখলাম যে এই সহির ভিতরে মুজাফ এবং মাহমুজকে আহ, মানে সহির দুইটা প্রকার, মাহমুজ এবং মুজাফ, মানে এই মুজাফ মাহমুজকে সহির অন্তর্ভুক্ত করে ফেলেছে। তো আপনি যদি একটু বেসিক ভাবে আগাতে চান, অত কিছু মনে রাখতে না চান, তাহলে আপনি সহি দিয়ে দিবেন যে ইয়ারুদ্দু, মূলক্ষর র, দাল, দাল, জিনসে সহি, বাস। তাতেও আপনি নাম্বার পাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি একটু ডিপে যান যে না আমি যেহেতু জানি, সেহেতু আমি দিতে অসুবিধা কি, তখন আপনি দিবেন মুজাফ। এবং এখানে মুজাফ দুই প্রকার আছে, মুজাফে আহ সুলাসি এবং রুবাই। তুলাসি এবং সুলাসি রুবাই। এবং রুবাই, যদি সেই শব্দটা হয়, মুজাফ শব্দটা হয় 3 অক্ষরে, তাহলে সুলাসি। আর 4 অক্ষরের হইলে রুবাই। তো এখানে যেহেতু র, রুবাই। দাল, দাল 3 অক্ষর, তাহলে এটা মুজাফে সুলাসি দিয়ে দিবেন। ঠিক আছে, আর নয়তো সহি দিবেন, কোনো অসুবিধা নাই। কলা, এখানে মূল অক্ষর কি? আল কৌলু, কফ অ লাম। তাহলে এটা কিন্তু কি, অ আছে, হরফে ইল্লাত, তার মানে এটা মুতাল। তাহলে যেহেতু অটা মাঝখানে আছে, তাহলে আজওয়াফে ওয়াওই। হ্যাঁ, মা সাআল তোমার সুআলু, এখানে কিন্তু সা, হামজা, লাম, এখানে মাঝখানে হামজা আছে, দেখেন এখানে কিন্তু আলিফ না, এটা হামজা। তাহলে হামজা আর আলিফ কিন্তু এক না। আলিফ হচ্ছে হরফে ইল্লাত, মানে খালি আলিফ। কিন্তু আলিফের উপরে যখনই কোনো জের, জবর, পেশ বা সাকিন বা যে কোনো কিছু হোক, মানে আলিফের উপরে কোনো হরকত হইলেই সেটা আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। আলিফ মানে খালি, খালি যেটা সেটাই আলিফ। কিন্তু আলিফের উপরে জের, জবর, পেশ ইত্যাদি সাকিন টাকিন যাই হোক, সেটা হামজা। তো এখানে সা, আলা বা আসু আলু, এখানে আলিফের উপরে কি আছে? অবশ্যই জবর আছে। তাহলে জবর, তার মানে এটা হামজা। আর যখন সেটা হামজা হবে, সেটা কিন্তু হরফে ইল্লাত থাকবে না, সেটা হামজা, সেটা হচ্ছে মাহমুজ।
তখন এটা হবে মাহমুজ। এখানে আপনি মাহমুজে আইন দিতে পারেন, কারণ মাহমুজ মানে তো হামজা বিশিষ্ট। তাহলে মাঝখানে থাকলে মাহমুজে আইন, শুরুতে থাকলে মাহমুজে ফা, শেষে থাকলে মাহমুজে লাম, তো এটা হচ্ছে মাহমুজে, মাহমুজে কি, আইন। তো আপনি যদি মনে করেন যে না আমি আইন। আমি মাহমুজ দিব না, মাহমুজে আইন দিব না, আপনি চাইলে এখানেও সহি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, নাম্বার কাটতে পারবে না। আপনি মানে জাস্ট, মূল অক্ষরে যদি হামজা থাকে তাহলে মাহমুজ হবে। এটাই তো বললাম, হ্যাঁ, মূলাক্ষরে হামজা থাকলে মাহমুজ হবে। এখন আপনি যদি মনে করেন যে না মাহমুজ দিব না আমি, তাহলে আপনি এখানে সহি দিবেন। মানে যদি মনে না থাকে আর কি, যাদের মনে, যারা পারেন বা মনে আছে তারা তো সম্ভব, কিন্তু যদি মনে করেন যে আমি আমি একেবারেই বেসিক, আমি জানি না, তাহলে আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে ওয়াও আলিফ ইয়া থাকলে সেটা সহি, মানে মুঅতাল, আর ওয়াও আলিফ ইয়া না থাকলে সেটা সহি। তো এখানে সা আলা, এখানে যেহেতু ওয়াও আলিফ ইয়া নাই, এখানে আছে হামজা, এটা সহি, আপনার নাম্বার কাটতে পারবে না। মাহমুদটা তো ভাই আলাদা এখন। কি বললেন? ভাইজান এটা মাহমুদ তো সহির মধ্যে আগে ছিল না, এখন পরে যুক্ত করা হয়েছে পরে। আমি তো এতক্ষণ ধরে এটাই বলতেছি। জি জি, এখন এটাকে যদি সহি দিয়া দিই তাহলে কি হবে? ওটা যদি আগের হিসাবে যদি হিসাব করে। এইমাত্রই তো বললাম যে আপনি যদি দেন সহির ভিতরে, তাহলে নাম্বার কাটতে পারবে না, কারণ এটা সহির ভিতরে আছে, সহির ভিতরেই পড়ে। সুতরাং আপনি যদি পারেন মাহমুজ দিবেন, আর না পারলে সহি লিখে দিবেন, কোনো অসুবিধা নেই। এখন সহজে মনে রাখেন যে জিন্স হচ্ছে প্রধানত, দেখেন আমাদের কিন্তু ব্যাকরণ কিন্তু আপডেট হচ্ছে। আপনি বাংলা ব্যাকরণে যান, আপনি যদি সমাস দেখেন, আমরা সমাস আগে পড়ছিলাম 6 প্রকার, এখন কিন্তু সমাস 4 প্রকার। ঠিক আছে, এটা কিন্তু আপডেট হচ্ছে, নিত্য নিত্য আপডেট হচ্ছে। ঠিক আছে, সমাস আমরা কি পড়ছিলাম শুরুতে, যে দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি, কর্মধারয়, আর কি অব্যয়ীভাব, এই তৎপুরুষ, এই 6 প্রকার, এখন কিন্তু 4 প্রকার। দ্বিগু হচ্ছে আপনার দ্বিগুটাকে বাদ দেওয়া হয়েছে। এবং সম্প্রদান। ওটা তো কারক। আচ্ছা যাই হোক, তো ব্যাকরণ আপডেট হতে পারে, এটা কোনো অসুবিধা নাই। তো আপনি যদি জানেন মাহমুজ দিবেন, আর যদি না জানেন জাস্ট সহি। যদি আপনি দেখেন অলিফ ইয়া আছে মোতাল, আর অলিফ ইয়া নাই সহি, এতটুকু দেন, আপনার নাম্বার কাটতে পারবে না। একেবারে ইজি, একেবারে সহজ। আমি কি এতটুকু বুঝাতে পারছি ভাই? একটু ওয়াই লেখেন তাহলে বুঝলে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমাদের মাসদার আমরা পেয়ে গেলাম, মাদ্দা পেয়ে গেলাম, জিন্স পেয়ে গেলাম। রহমাতুল্লাহ বলেন। জি। যদি হরফে ইল্লত থাকে তাহলে মুতাল। হুম। কি শুধু জিনসি মুতাল লিখলেই হবো? হ্যাঁ লিখে দেন, যদি আপনি ডিপে যাইতে না চান আপনি লিখে দেন, আপনার নাম্বার দিতে বাধ্য। এক নাম্বার কাটবে কি আর? কথা বুঝেন নাই? এক নাম্বার সেখান থেকে কাটবে কি আর? আপনি জাস্ট দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আপনি লিখে দেন মোতাল, লিখে দেন সহি, কোনো সমস্যা নাই। আর যদি পারেন তাহলে একটু আর একটু ডিপে যাইও লেখেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝলাম। তাহলে আমরা মাসদার নির্ণয় করে ফেললাম, মাদ্দা নির্ণয় করে ফেললাম, এবং জিন্সও নির্ণয় করে ফেললাম। তিনটা কিন্তু হয়ে গেছে দেখেন। বাকি থাকলো বাব। আহ আচ্ছা, বাব, বাবের বিষয়টা একটু আলাদা। বাব যদি আপনি না পারেন, আপনার দেওয়ার কোনো দরকার নাই, আপনার নাম্বার কাটবে না, আশা করি নাম্বার কাটতে পারবে না। আপনি যদি বাব শিওর থাকেন তাহলে বাব দিবেন, আর যদি শিওর না থাকেন তাহলে দেওয়ার দরকার নাই, আপনার নাম্বার কাটতে পারবে না। এক নাম্বার থেকে আর কাটবে কি ভাই? আপনি যদি, এখানে 7টা বিষয় তো, সিগা, বাহাস, মাসদার, মাদ্দা, জিন্স, বাব, মানা, আপনি শেষের এই দুইটা বাদ দিয়ে দেন। আপনি অনেক সময় অর্থও না জানতে পারেন, তো অর্থ না জানলে কি আপনি তাহাকিক পারবেন না? তাহাকিক অবশ্যই পারবেন। সেই পারার কৌশল তো দেখাই দিলাম, যে কিভাবে আপনি আহ দেখে বুঝবেন যেটা ফেল নাকি সেম। এই তারপরে হচ্ছে সেইটা এসিম হইলে সেটার মাসদার কি, ফেল হইলে সেটার মাসদার কি, মাদ্দা কি, জিন্স কি। এই তিনটা তো আপনি অটোমেটিক পেরে গেছেন, এই তিনটা নিয়ে কোনো কথা নাই। এই তিনটা, এই তিনটা আপনি পেরে গেছেন, মাসদার, মাদ্দা, জিন্স। আর বাব, মানা, এই দুইটা আপনি না পারলে জানার লেখার দরকার নাই, জানারও দরকার নাই। অর্থ যদি না পারেন, তাহলে তাহকিক আপনি লিখবেন না? অবশ্যই লিখবেন, অর্থ আপনি লিখেন না, কিন্তু নাম্বার আপনি পাবেন আশা করি।
তাহলে এই 7টার মধ্যে 2টা বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো সিগা এবং বহাস। এটা নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। আমরা ক্লাস এখন দেখব সিগা এবং বহাস, ক্লাসের শেষ পর্যায়ে আমরা। আচ্ছা, সিগা। আচ্ছা, সিগার ক্ষেত্রে আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বচন, লিঙ্গ, আর একটা হচ্ছে পুরুষ। বচন, লিঙ্গ, পুরুষ। বচন কি? এক বচন নাকি বহু বচন নাকি দ্বিবচন? আমরা আরবিতে বলেছি যে বচন হচ্ছে কি? 3টা: অহেদ, তাসনিয়া, জামা। লিঙ্গ 2টা: মুজাক্কার, মুয়ান্নাস। আরবিতে লিঙ্গ 2 প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস। কিন্তু বাংলায় কিন্তু 4 প্রকার, জানেন কিনা? পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লীব লিঙ্গ। বাংলায় 4 প্রকার। ইংরেজিতে ইংরেজিতেও মনে হয় 3 প্রকার: ম্যাসকুলিন, ফেমিনিন, 4 প্রকার। নিউট্রাল। হুম, না 4 প্রকার? কমন কমন কমন। জেন্ডার। আচ্ছা, কমন, হ্যাঁ 4 প্রকার। ইংরেজিতেও 4 প্রকার, বাংলায়ও 4 প্রকার, আর আরবিতে দেখেন 2 প্রকার। এখান থেকে কিন্তু খুব সহজ। তো এখন আপনার সিগা চিনতে হলে এই বচন চিনতে হবে। প্রথমে তো আপনাকে আহ, চিনতে হবে এটা ফেল না ইসিম। তো আপনি ফেল চিনলেন, তো এখন সে ফেলের মধ্যে এটা কি? এটা কোন বচন? এটা কি এক বচনে আছে নাকি দ্বিবচনে নাকি বহু বচনে আছে? ওয়াহেদ নাকি তাসনিয়া নাকি জমা? এবং এটা কি আসলে মুজাক্কারের হালতে আছে নাকি মুয়ান্নাসের হালতে আছে? এবং এটা কি আপনার পুরুষ? পুরুষ বলতে এখানে আমরা লিখেছি পুরুষ, কিন্তু আপনি ইংরেজিটা ভালো বুঝবেন, মানে ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। আমরা যেটা যেটা বাংলায় বলি আহ, যে নাম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর আরবিতে সেটাকে বলি আমরা গায়েব, হাজির, মুতাকাল্লিম। এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। যদি এটা বুঝতে পারেন, আপনার জন্য সিগা নির্ণয় করা একেবারে পানির থেকে ইজি হয়ে যাবে। এখন দেখেন, আমরা একটু কিছু সাইন দেখি, যে সাইনগুলো দেখলে আমরা বুঝবো যে এটা কি জমা নাকি তাসনিয়া। দেখেন, জমার সাইনটা একটু দেখি আমরা আগে বচনের দিক থেকে। তাহলে জমার সাইন 1 নম্বরে হচ্ছে অ আলিফ। দেখেন, অ থাকলেই সেটাকে জমা হিসেবে ধরে নেবেন। কারণ জমা জমা মানে কি? একটা একটা সহজ সূত্র মনে রাখেন। জমা মানে তিন, তিন বা তার থেকে বেশি, 3 বা তার থেকে বেশি। এই 3টা লেখতে কি অনেকটা অর মতো লাগে না? অ বা পেশও এরকমের। তো বিশেষ করে পেশ দেখলে বা ওয়াও দেখলে আপনার 3 মনে করবেন। 3 মানি জমা, 3 মানি জমা। তো যদি এরকম অ দেখেন কোথাও, আগেই ধরে নেবেন, মানে ফার্স্টেই চিন্তা করবেন যে এটা জমা হবে, যদি অন্য কোনো চিন্তা করার সুযোগ না থাকে। আর যদি অন্য চিন্তা করার সুযোগ থাকে, আপনার হাতে সময় থাকে, তাহলে আপনি অন্য চিন্তা করেন। বাট আপনার হাতে সময় নাই, সুযোগ নাই, আপনি দেখছেন অ, লিখে দেন জমা। আশা করি হয়ে যাবে, ভুল হবে না। কারণ জমা ছাড়া অ খুব একটা হয় না। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওয়াও আলিফ যদি শেষে দেখেন, এগুলো কিন্তু শেষে শেষে, ঠিক আছে? যদি ওয়াও আলিফ শেষে দেখেন তাহলে জমা। যদি শেষে নুন আলিফ দেখেন, নুন আলিফ না, তাহলে জমা। শুধু নুন দেখেন তাহলে জমা। যদি অ নুন দেখেন তাহলে জমা। তামিম দেখেন, জমা। তা নুন দেখেন, জমা। এরপরে এটা 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 একটু মানে একটু জটিল লাগতে পারে, কিন্তু আমি যদি একটু মনে করাই দেই তাহলে খুব সহজ লাগবে। যেমন দেখেন, ফাআলু, ফাআলনা, ফাআলনা। তারপরে কি? ইয়া ফাআলুনা, তা ফাআলুনা, ফাআলতুম, ফাআলতুন্না। ওইগুলাই। আপনি যদি জাস্ট শুধু মাজির সিগাগুলো মনে রাখেন আর মুজারের সিগাগুলো মনে রাখেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তা অত কিছু জানার দরকার নেই, জাস্ট সাইনগুলো মনে রাখেন। ওয়াও আলিফ, নুন আলিফ, নুন, ওয়াও নুন, তামিম, তানুন। যাদের মুখস্থ শক্তি ভালো আছে, এগুলো একবারে মুখস্থ করে নেবেন এই সাইনগুলো। যদি আপনি মানে পুরো সরফ না পড়তে চান, কারণ পুরো সরফ পড়া ছাড়া আপনি তাহকিক করতে পারবেন না। যদি পুরো সরফ বলতে আপনার যে যতগুলো বহাস আছে, মাজির 6টা প্রকার আছে, মুজারের প্রকারগুলো আছে, ইসবাতের প্রকার, নফির প্রকার, তারপরে হচ্ছে ওই যে নফি জিহাদ বালাম, নফি তাকিদ বালান,
হ্যাঁ, তারপরে লাম তাকিদ, নুন তাকিদ, সাকিলা, খাফিফা, আরে বহজের অভাব নাই, অনেক কিছু আছে, এত কিছু পড়া আপনার দরকার নাই। আপনি শুধু এই সাইনগুলো মনে রাখেন সহজে, তাহলেই আপনি বুঝে যাবেন যে কোনটা কোন সিগা। তাহলে ওয়াউনুন, নুন আলিফ, নুন, ওয়াউনুন, তামিম, তানুন, এটা যদি থাকে তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে জমা দিয়ে দিবেন। আর একটা মানে আর একটা একটু বিশেষ একটা ব্যাপার আছে, সেটা হলো নুন যদি শুরুতে নুন থাকে, তাহলে এই যে আমরা শেষে ডট 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 দিছি, তার মানে এটা শুরুতে হবে। মানে শেষে ডট ডট মানে শুরুতে যদি নুন থাকে, এরপরে যা থাকুক সেটা বেশিরভাগ ক্ষেত্রেই জমা হয়ে যাবে। এবং শুরুতে ইয়া থাকলে, শেষে যদি নুন থাকে, মাঝখানে ডট 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 মানে মাঝখানে আরো যা কিছু থাকুক, শেষে ইয়া মানে শুরুতে ইয়া শেষে নুন, সেটা জমা। তাহলে শুরুতে নুন, এরপরে যা থাকুক সেটা জমা। শুরুতে ইয়া, মাঝখানে যা থাকুক, শেষে নুন, শুরুতে ইয়া শেষে নুন, সেটা জমা। শুরুতে তা, শেষে নুন, মাঝখানে যা থাকুক সেটা জমা। তাহলে জমা জমা আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে তাসনিয়া। ওই যে শেষ তিনটার উদাহরণ গুলো একটু দিলে ভালো হতো। উদাহরণ দিলেই বুঝবেন, আগে এখন শুনেন। এখন তাসনিয়া, তাসনিয়া কি? যদি শেষে আলিফ থাকে, লাম আলিফ থাকে, তা আলিফ থাকে, মিম আলিফ থাকে, তা মিম আলিফ থাকে। এখন একটা জিনিস একটু কমন, একটু কমনলি যদি একটু খেয়াল করেন, আপনার খুব কৌশলে আগাতে হবে। দেখেন, এখানে প্রত্যেকটার সাথে আলিফের সম্পর্ক আছে। এখানে প্রত্যেকটার সাথে কিসের সম্পর্ক আছে? আলিফের। আলিফ, প্রত্যেকটার সাথে আলিফের সম্পর্ক আছে। তাহলে আলিফ দিয়েই তো তাসনিয়া হয়, আমরা এটা সবাই জানি। যেমন আমরা যদি বলি ফাআলা, এক বচন, অহেদ, শেষে একটা আলিফ দিলাম, ফাআলা, এটা হয়ে গেল তাসনিয়া, একটা আলিফের কারণে এটা তাসনিয়া হয়ে গেল। এটা আমরা কে না জানি ভাই? আমরা ক্লাস 3-4 পড়ছি ফাআলা ফাআলা, তা কে না জানি যে একটা আলিফ দিয়ে তাসনিয়া হয়। এরপরে ফাআলু, অও দিয়ে জমা হয়। তা আপনি জাস্ট এতটুকু মনে রাখেন, শুধু ফাআলা ফাআলা ফাআলু, এটা দিয়ে মনে রাখেন যে আলিফের সাথে সম্পর্ক হচ্ছে তাসনিয়ার, আর অ এর সাথে সম্পর্ক হচ্ছে জমার। ঠিক অনুরূপভাবে উল্টোভাবে মনে রাখেন যে জমার সাথে সম্পর্ক হচ্ছে অ এর, তাসনিয়ার সাথে সম্পর্ক হচ্ছে আলিফের। এখানে দেখেন প্রত্যেকটার সাথে আলিফ আছে। এখানে এমনে আলিফ, তারপরে লাম আলিফ, তা আলিফ, মিম আলিফ, তামিম আলিফ, আবার আলিফ নুন, এগুলো সব প্রত্যেকটার সাথে আলিফ আছে। এই আলিফ মানেই সেটা তাসনিয়া। এখন বলেন যে এখানেও তো আলিফ আছে। হ্যাঁ, এটা একটু আপনি এক্সেপশনাল মনে রাখেন, যে অ আলিফ অ তো আছে, অ মানে জমা। তাহলে এটা আপনার আলাদা আলাদা কিছু ভাবার দরকার নাই, অ যেহেতু আছে জমা। বাকি থাকলো শুধু নুনের সাথে আলিফটা, এই নুনের সাথে আলিফটা আপনি শুধু মনে রাখেন যে এইটা জমা। আর বাকি যে আলিফগুলো আছে সবগুলো তাসনিয়ার। তাহলে নুনের সাথে যে আলিফটা আছে এটা কেমনে হলো? ওই যে ফাআল না, ফাআল তু ফাআল না, জমা মুতাকাল্লিমের সিগাটা। তো এই নুনের সাথে আলিফ থাকলেই শুধু জমা। আহ আর নুনের সাথে জমার একটা আলাদা সম্পর্ক আছে, যেমন দেখেন এই যে শুরুতে নুন, হুম, আবার শুরুতে ইয়া শেষে নুন, শুরুতে তা শেষে নুন, তাহলে নুন, নুনের সাথে জমার একটা সম্পর্ক আছে। সুতরাং নুনের পরে আলিফ থাকলে সেটা জমা। আর বাকি যে আলিফগুলো, আলিফ, লাম আলিফ, তা আলিফ, মিম আলিফ, তামিম আলিফ, আনু আলিফ নুন, এগুলো সবগুলোই হচ্ছে কি? তাসনিয়া। এখন যেখানে এই সাইনগুলো নাই, তাসনিয়ার সাইনগুলোও নাই, জমার সাইনগুলোও নাই, নিঃসন্দেহে সেটা হচ্ছে ওয়াহিদ। নিঃসন্দেহে সেটা হচ্ছে ওয়াহিদ। এখন আমরা একটু যদি উদাহরণগুলো দেখি, আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, পানির থেকেও ক্লিয়ার। এখন দেখেন করা, এখানে কি এই একটা সাইনও আছে? আলিফ আছে, লাম আলিফ আছে, তা আলিফ আছে, মিম আলিফ আছে? নাই। অউনুন, নুন আলিফ, নুন, অউনুন, কিচ্ছু নাই। করা, তাহলে এটা তাসনিয়াও না, জমাও না। আমরা এটাকে লিখবো হচ্ছে কি, বলেন তো? আমরা এটাকে লিখবো ওয়াহিদ। তাফরাহুনা, শুরুতে তা, শেষে নুন, শুরুতে তা, শেষে নুন, কিসের সাইন? জমার সাইন। তাহলে আমরা লিখলাম যেটা হচ্ছে কি, অবশ্যই জমা। লা আফহামু, এটা কিসে কি আছে এখানে? এই 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 লাম, এই লাটা বাদ, এটা তো হচ্ছে ওই যে নফির লা। হুম, এই যে লাম আলিফ, এটা কিন্তু শুরুর না, শেষের। এগুলো মনে রাখবেন, শেষের। আপনি বলেন যে এখানে লাম আলিফ আছে তার মানে এটা তাসনিয়া, না, এগুলো শেষের সাইন। এগুলো সবগুলো কি?
শেষের জন্য প্রযোজ্য, শুরুর জন্য না। তাহলে এই লাম আলিফটা শুরুতে আছে, তার মানে এটা বাদ। আমরা ধরবো আফহামু থেকে, তাহলে আফহামু এখানে কি অন্য সাইনগুলো আছে? নাই, তার মানে যেহেতু এখানে নাই, তাহলে এটা হবে জমাও নাই, তাসনিয়াও নাই, তার মানে এটা ওয়াহিদ। এরপরে কলা, এখানে কি আছে? এখানে এই সাইনগুলো একটাও নাই, তার মানে এটাও ওয়াহিদ। আচ্ছা, এখানে আছে উক্তুবি। এইখানে একটা বিষয় আছে, আমরা এটা একটু স্কিপ করলাম, ওটা আমরা পরে বলবো। মা সাআলতুম, এই মাটা বাদ, এটা নফির মা। সাআলতুম, এই যে তামিম 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 থাকলে কি? অবশ্যই জমা। এরপরে লান্তার হামা, এই যে মিমালিফ, মিমালিফ থাকলে কি? অবশ্যই তাসনিয়া। তাহলে হয়ে গেল কি? তাসনিয়া। মা সাআলতুম, তামিম তামিম। আচ্ছা, এটা দুইবার আসছে, সরি। আচ্ছা, লাম ইয়ারজা, ইয়ারজি। তো এখানে কি কোনো সাইন আছে লামটা বাদ? এটা তো ফেলের চিহ্ন, শুরুতে লাম। ইয়া একটা সাইনও না, তার মানে এটা হচ্ছে কি? ওয়াহেদ। এতটুকু আপনারা বুঝতেছেন কিনা, বুঝছেন কিনা একটু ওয়াই লেখেন বুঝলে। আচ্ছা, থ্যাংক ইউ। কি আমরা কি ক্লাস শর্ট করে দিব? ঘুম আসতে সবার নাকি? নাকি চলবে বলেন তো? চলবে। চলবে ভাইয়া। লেখেন লেখেন, বললেন না। উম, আচ্ছা, যাই হোক, ঠিক আছে, চলুক তাহলে। তাহলে আমরা পাইলাম এই জমার সাইন, তাসনিয়ার সাইনগুলো থাকলেই আমরা সেটা তাসনিয়া জমা লিখবো, আর নয়তো সেটা ওয়াহিদ। বাস, আমরা যেন ওয়াহিদে শুধু একটা দাগ দিয়ে দিছি, তার মানে এগুলো এগুলো থাকবে না, তার মানে সেটা ওয়াহিদ। তাহলে আমরা এখান থেকে অলরেডি উদাহরণ দেখে নিলাম। এরপরে দেখেন মুজাক্কার মুয়ান্নাসের চিহ্ন। আমরা ইসেম এর ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাসের চিহ্ন কিন্তু আমরা দেখছিলাম যে ইসেম এর ক্ষেত্রে কি, সেটা যদি গোলতা থাকে, বা ওই যে মনে আছে গোল, এই যে দেখেন, আমরা একটু যদি পূর্বের স্লাইডে যাই, উম, এই দেখেন, শেষে গোলতা, শেষে আলিফ আর লম্বাতা, শেষে আলিফ হামজা, শেষে খাড়া জবর এবং ইয়া, এইগুলো থাকলে মুয়ান্নাস। এটা কিন্তু এসএম এর বেলায়, কিন্তু ফেলের বেলায় একটু ভিন্ন, সেটা আমরা দেখবো এখন। মুয়ান্নাস দেখেন, ফেলের ফেলের বেলায় যদি শেষে তা সাকিন থাকে, শেষে তা সাকিন, সেটা মুয়ান্নাস। তা আলিফ মুয়ান্নাস। দেখেন, তা আলিফ কিন্তু তাসনিয়ারও চিহ্ন, তাসনিয়া প্লাস মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে তা আলিফ, এটা মনে রাখবেন। শেষে নুন, শেষে নুন থাকলে সেটা মুয়ান্নাসের একটা সাইন। এখানে কিন্তু জমার ক্ষেত্রেও শেষে নুন আছে, দেখবেন। শেষে তা নুন, এটাও কিন্তু মুয়ান্নাস, এখানে কিন্তু তা নুন আছে। মানে একটা একটার সাথে অনেক সময় ম্যাচিং হইতে পারে, আপনি জাস্ট মনে রাখবেন। আর এটা এত মুখস্থ করার দরকার নাই, আপনি জাস্ট একটু প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপরে যদি তাসদিদ যুক্ত নুন থাকে, তাহলে সেটা মুয়ান্নাস। এবং শেষে যদি ইয়া থাকে, ইয়া, এবং যেই ইয়াটা আপনার কি হয়, উচ্চারণ হয়, উচ্চারণ, ঠিক আছে। মানে যেই ইয়ার শেষে কি হয়, মানে যেই ইয়ায় আপনার ই থাকে, মানে নুক্তা থাকে, নুক্তা। যেমন আমরা দেখেন শুরুতে যে মুয়ান্নাসের সাইন ইসিমের ক্ষেত্রে পড়ছিলাম, এখানে কিন্তু ইয়া একটা এক জায়গায় নুক্তা নাই। এই যে কুরবা, কুবরা, সুগরা, এক জায়গায় নুক্তা আছে নাই, এবং এটা কিন্তু উচ্চারণ হয় না, এখানে কিন্তু খারাপ যাবার পর্যন্ত শেষ। আর যদি ইয়ায় আমরা আহ ইয়ায় যদি উচ্চারণ করতাম, তাহলে হয়তো কুবরই বা কুবরি, কুরবাই বা কুরবি, সুগরই বা সুগরি। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু হয় না, আমরা কুবরা পড়ছি, কুরবা পড়ছি, সুগরা পড়ছি। এটা কিন্তু এসএম এর ক্ষেত্রে।
কিন্তু ফেলের ক্ষেত্রে কিন্তু আপনার ইয়াটা উচ্চারণ হওয়া লাগবে, এটা একটু মাথায় রাখবেন। ফেলের ক্ষেত্রে ইয়াটা উচ্চারণ, যেমন আহ, যেমন দেখাচ্ছি একটু পরে, এটা জাস্ট মনে রাখেন। এরপরে শুরুতে ইয়া শেষে নুন, দেখেন শুরুতে ইয়া শেষে নুন জমার ক্ষেত্রে, মুয়ান্নাসের ক্ষেত্রে। শেষে শুরুতে তা শেষে নুন, শুরুতে তা শেষে নুন জমার ক্ষেত্রে, মুয়ান্নাসের। তাহলে আমরা কিন্তু জমার সাথে মুয়ান্নাসের সাথে বেশ কয়েকটা কম্বিনেশন পেলাম। শুধুমাত্র একটা কম্বিনেশন হইলো এই তাসনিয়ার সাথে, তাসনিয়া মুয়ান্নাসের সাথে একটা কম্বিনেশন, বাকি সবগুলোই জমার সাথে। তা আপনি মুয়ান্নাসের সাইনগুলো একটু মনে রাখেন, যে তাসাকিন, তালিফ, নুন, তানুন, নুন তাসদিদ, ইয়া, ইয়ানুন, তানুন, মানে শুরুতে ইয়া শেষে নুন, শুরুতে তা শেষে নুন। এটা হচ্ছে মুয়ান্নাসের সাইন। আর মুজাক্কারের সাইন হচ্ছে মাত্র দুইটা, যে ওয়াও নুন থাকলে আর আলিফ নুন থাকলে। দেখেন, এই ওয়াও নুন আর আলিফ নুন, মানে অনুন থাকলে জমা, আর আলিফ নুন থাকলে তাসনিয়া, এটা আমরা আগেই পড়ছি। এই দুটো শুধু মুজাক্কারের ক্ষেত্রে। তা আপনি যদি মুয়ান্নাসের সাইনগুলো মনে রাখেন, তাহলে অটোমেটিক্যালি মুজাক্কার আপনার হয়ে যাবে, আলাদা করে পড়ার দরকার নাই। তাও আপনি এই দুইটা মনে রাখতে পারেন। তাহলে আমরা এবার একটু একটু এই উদাহরণের সাথে মিলাই যে কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস। তাহলে করা, এটা কি মুয়ান্নাসের কোনো সাইন আছে? তা গোলতা, মানে তা সাকিন, তা আলিফ, নুন, তানুন, তাসদিদ যুক্ত নুন, ইয়া কিছু আছে? নাই। তার মানে এটা কি? অবশ্যই মুয়ান্নাস নয়, কি হবে? মুজাক্কার হবে। তাহলে ওয়াহিদ মুজাক্কার পেলাম। আচ্ছা, তারপরে তাফরাহুন, এখানে শুরুতে আছে তা, শেষে আছে নুন, জমা তো পাইলাম। তাহলে শুরুতে তা, শেষে নুন, শুরুতে তা, আহ তাফরাহুন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, তাফরাহুনা তাফরাহিনা উভয়টার ক্ষেত্রেই কিন্তু আপনার উম, এখানে আমরা একটু শেষে নুনের সাথে ইয়াটা যুক্ত করে দেখি। এই নুনের সাথে যদি একটা ইয়া যুক্ত করি, আর আলাদা একটা ইয়া, তাহলে বিষয়টা একটু বুঝতে সহজ হবে। যেমন যেমন তাফা আলী না, তাফা আলু না, ওয়াও নুন দিলে তো এটা তো মুজাক্কারও হয়ে যায়। তো মুয়ান্নাসটা একটু ক্লিয়ার করার জন্য আমরা এখানে আমরা এখানে কি করতে পারি, একটা অতিরিক্ত ইয়া এখানে দিতে পারি, যে ইয়ানুন থাকবে, ইয়ানুন থাকলে সেটা মুয়ান্নাস। তো এখানে যেহেতু তাফরাহুনা অউনুন আছে, অউনুন, অউনুনটা কিসের আলামত? অউনুনটা হচ্ছে মুজাক্কারের, এই যে অউনুন মুজাক্কার, তার তার মানে এটা মুজাক্কার। এরপরে লা আফহামু। আচ্ছা, এখানে মুজাক্কারের কোনো সাইন নেই, মুয়ান্নাসের কোনো সাইন নেই। এখন এখানে এটা কিন্তু আমরা একটু পরে আসি এটাই, এটা মুতাকাল্লিমের সিগা, আমরা এই যখন পুরুষ পড়বো তারপরে আমরা এটা বুঝতে পারবো। কলা, এখানে কোনো মুয়ান্নাসের সাইন আছে? একটাও নাই, তার মানে এটা মুজাক্কার। উক্তুবি, এখানে ইয়া, এই ইয়াটা কিন্তু আপনার হয়েছে, এটা কিন্তু উচ্চারণ হয়েছে। তার মানে ইয়া যদি, এই যে ইয়া, ইয়া যদি উচ্চারণ হয়, মানে ইয়ার নিচে নুক্তা থাকে, ইয়ার নিচে যখন নুক্তা থাকে তখন ইয়াটা উচ্চারণ হয়, আর নয়তো উচ্চারণ হয় না। তার মানে এটা কি? মুয়ান্নাস। অহেদ মুয়ান্নাস। মা সাআলতুম, এখানে এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? এখানে যেহেতু মুয়ান্নাসের ক্ষেত্রে তামিম নাই, তাহলে অবশ্যই এটা কি? মুজাক্কার হবে। মুয়ান্নাসের ক্ষেত্রে তামিম নাই, তা নুন, তা নুন থাকলে মুয়ান্নাস, তা মিম থাকলে মুজাক্কার। তাহলে মুজাক্কার আলাদা করে মনে রাখার দরকার নাই, যেহেতু তা নুন নাই, সেহেতু এটা মুজাক্কারই হবে। এখানে দেখেন শেষে আছে কি? মিম আলিফ। তো মিম আলিফ মুয়ান্নাসের কি কোনো চিহ্ন আছে? মিম আলিফ নাই, তার মানে মুজাক্কার। লাম ইয়ারজা,
ইয়ারজি, এখানে কি মুয়ান্নাসের কোনো সাইন আছে? নাই, তার মানে এটাও মুজাক্কার। তাহলে মুজাক্কার মুয়ান্নাস নির্ণয়টা একটু আপনারা মানে বুঝছেন কেন, একটু ওয়াই লেখেন বুঝলে। জি, পিডিএফ পাবেন, পিডিএফ পাবেন ইনশাআল্লাহ, পিডিএফ গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সবাই সবাই বুঝছেন, কোনো অসুবিধা নাই। তাহলে মুজাক্কার মুয়ান্নাসটা বুঝে গেলাম। এখন আসেন আমরা পুরুষটা দেখি। পুরুষ, পুরুষ তো বলছিলাম যে গায়েব, হাজির, মুতাকাল্লিম 3 প্রকার। তো আমরা মুতাকাল্লিমের কিছু আলামত দেখব, আর হাজিরের কিছু আলামত দেখব, বাকি সব গায়েব, একেবারে চোখ বন্ধ কইরা গায়েব। এখন মুতাকাল্লিমের আলামতটা কি? মুতাকাল্লিমের আলামত জাস্ট মনে রাখবেন, শুধু 4টা জিনিস মনে রাখবেন। যে তু মানে তাপেশ, তাপেশ, নুনালিফ, আর আফআলু, নাফআলু। তাপেশ, নুনালিফ, আফআলু, নাফআলু। এটা কিভাবে হইলো? ওই যে মাজির শেষের দুইটা, ফালতু ফাল না, জাস্ট ফালতু ফাল না, আফআলু নাফআলু, ফালতু ফাল না, আফআলু নাফআলু, মানে মাজি আর মুজারে, মাজি আর মুজারের যে দুইটা, এই দুইটা জাস্ট মনে রাখেন। যদি দেখেন শেষে শেষে তাপেশ আছে, নুনালিফ আছে, সেটা মুতাকাল্লিম। আর আফআলু নাফআলু, জাস্ট এতটুকু মনে রাখেন, এটা হচ্ছে মুতাকাল্লিম। আর হাজের হচ্ছে যদি শুরুতে তা থাকে, এরপরে শেষে যা থাকে থাকুক, তা হচ্ছে হাজিরের আলামত। যদি শুরুতে তা থাকে, এরপরে যা থাকে থাকুক, সেটা হচ্ছে হাজের। আর শেষে শেষে যদি তা বা তি থাকে, মানে তা জবর তাজের, শেষে তা থাকলে মানে তা তি, তা তি, এই দুইটার যে কোনো একটা থাকলে সেটা হাজের। আর তু থাকলে কিন্তু মুতাকাল্লিম, তু থাকলে মুতাকাল্লিম, পেশ থাকলে মুতাকাল্লিম। এখান থেকে আমি একটা মনে রাখার একটা টেকনিক বলে দেই। টেকনিকটা হচ্ছে যে যদি আপনি হচ্ছে উম দেখেন, পেশ, পেশের আরবি কি? রফা। রফা মানে কি? উচ্চ, উচ্চ, মহান, তাই না? তো যে মুতাকাল্লিম, যে উত্তম পুরুষ, সে কিন্তু উত্তম হয়, রফা হয়, পেশ হয়, মানে মানে যখন আপনি তাই পেশ দেখবেন, তখন সেটাকে মনে করবেন যে এটা হচ্ছে মুতাকাল্লিম। আর যখন তাই জবর বা জের হয়, তখন এটা মনে করবেন হাজের, তখন এটা মনে করবেন কি? হাজের। তো পেশ মানে রফা, রফা মানে উত্তম, উচ্চ, তো মুতাকাল্লিম। তাহলে তা পেশ মুতাকাল্লিম, আর তা জবর তাজের, এটা হচ্ছে হাজের। আর যদি দেখেন তুমা, তুম, তুন্না, শেষে 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 তুমা, তুম, তুন্না, আর যদি ইয়া দেখেন, তুমা, তুম, তুন্না, ইয়া যদি দেখেন, তাহলে সেটা হবে হাজের। আর বাকি সবগুলো গায়েব। এখন একটা মিলাই আমরা। করা, এখানে কি মোতাকাল্লেমের কোনো সাইন আছে? হাজেরের কোনো সাইন আছে? শেষে তা, তি, তুমা, তুম, তুন্না, ইয়া, শুরুতে তা, এগুলো কি আছে? নাই। তাহলে এটা কি? অবশ্যই গায়েব। তাফরাহুন, এখানে শুরুতে তা আছে, তা শুরুতে তা আছে, আর কিছু দেখার আপনার দরকার নাই। শুরুতে তা, তার মানে এটা কি? হাজের। আহা, আঁকা কি করেন কেন? আচ্ছা, এরপরে লা আফহামু। দেখেন এই যে লাটা তো অতিরিক্ত, নফির লা, এটা বাদ। আফহামু, এই যে আফআলু, আফআলুর সাথে আফহামু মিলছে, তার মানে এটা মুতাকাল্লিম। এখন দেখেন আমরা এখানে ওয়াহিদ লিখছিলাম, মুজাক্কার মুয়ান্নাস কিছু লেখি নাই। এর মানে কি? এর মানে হচ্ছে যখন সেটা মুতাকাল্লিম হবে, সেই মুতাকাল্লিমের কোনো মুজাক্কার মুয়ান্নাস লিখতে হয় না। মুতাকাল্লিমের কোনো মুজাক্কার মুয়ান্নাস লিখতে হয় না। আপনি জাস্ট এখানে লিখে দিবেন, শুধু মুতাকাল্লিম লিখে দিবেন, যে ওয়াহিদে মুতাকাল্লিম, বাস, হয়ে গেল। লা আফহামু। এরপরে দেখেন কলা, এখানে হয়তো মুজাক্কার, এখানে কি উম, মুতাকাল্লিমের কোনো সাইন আছে? নাই। হাজিরের কোনো সাইন আছে? নাই। তার মানে এটা কি? গায়েব। উক্তুবি, দেখেন ওয়াহিদ মুয়ান্নাস, আমরা ওয়াহিদ লিখছিলাম। কেন লিখছিলাম সেটা একটু পরে বলি। আমরের একটা বিষয় আছে সামনে, ওটা আমরা পরে দেখব।
মুয়ান্নাসের একটা সাইন দেখেন, এই যে বলছিলাম যে মুয়ান্নাস, সেটা তো দেখলেনি। আর পাশাপাশি দেখেন এই হাজিরের ক্ষেত্রেও কিন্তু একটা ইয়ার একটা ব্যাপার আছে, এই যে এটা শুধু শুধু আমরের বেলায়, শুধু আমর নাহির ক্ষেত্রে, শুধু আমর নাহির ক্ষেত্রে তো ওয়াহেদে মুয়ান্নাসে হাজের। আর এখানে হাজের আলাদা করে লেখার দরকার নাই, কারণ এটা হচ্ছে আমরে হাজের মারুফ, আমরে হাজেরের সিগা। তাহলে আমরে হাজের যেহেতু বহাসের নামই নামই হাজের আছে, আলাদা করে সিগায় হাজের লেখার দরকার নাই, শুধু ওয়াহেদে মুয়ান্নাস লিখে দেবেন। মা সাআল তুম, এখানে শেষে তুম আছে, তুম থাকলে কি হয়? হাজের। এই যে তুম, হাজেরের চিহ্ন তুম, তাহলে এখানে কি হবে? জামা মুজাক্কারে হাজের। লান্তার হামা, এই যে তা আছে, লানটা তো বাদ, তা আছে তা। তাহলে যেহেতু তা আছে আর কিছু দেখার দরকার নাই, এটা হাজের। এখানে শেষ শুরু হাজেরে কোনো চিহ্ন নাই, মানে শুরুতে কি নাই, শুরুতে তা নাই, শেষেও তা নাই, এই তুমা তুম্মা তুন্না এগুলোও নাই। আহ তাহলে এটা গায়েব। তাহলে আমরা কিন্তু দেখেন কি মজায় মজায় আমরা এই সিগাগুলোর আহ, সিগা মানে এই এগুলোর সিগা আমরা পেরে গেলাম, যে এটা কি ওয়াহেদ মুজাক্কারে গায়েব, যেমন মুজাক্কারে হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুজাক্কারে গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস, যেমন মুজাক্কারে হাজির, তাসনিয়া মুজাক্কারে হাজির, ওয়াহেদ মুজাক্কারে গায়েব। এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝলে একটু ওয়াই লেখেন। ক্লাসের অ্যাটেন্ডেন্স সংখ্যা অনেক কমে গেছে, অর্ধেকে চলে আসছে, তার মানে মনে হয় শেষ করে দেওয়া লাগবে। কি নাকে টান দিল নাকি কেউ ঘুমাইয়ে? কি ব্যাপার? আসলেই তো মনে হচ্ছে। আচ্ছা, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, জি ধন্যবাদ। একটা স্লাইড বাকি আছে, কি শেষ করে দিব নাকি ওইটা করব? বলেন তো চলবে কিনা। শেষ করে দেন। শেষ করে দেন স্যার, শেষ শেষ করে করে দেন। দেন। একটা একটা স্লাইড মাত্র বাকি আছে। সে- উম, দেন ইনশাল্লাহ দেখাই জি দেন, একটু ভাইয়া, লং অল্প ক্লাস তো, পুরোটা শেষ মানে করতে হবে। অনেক সময় অনলাইনে থাকা কষ্ট করে আর কি, এভাবে ফিজিক্যালি ক্লাস হলে সমস্যা ছিল না। দেখেন একটু দেখাই দেন, আর শেষ একটা করে যেহেতু দেন আর আপনাদের একটা স্লাইড যেহেতু। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি, সংক্ষেপে আগাই যাই, আর রেকর্ড থাকবে তো প্রয়োজনে রেকর্ড দেখে জি নিয়েন। জি সংক্ষিপ্ত করে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সংক্ষিপ্ত করে দেয়, যেহেতু তাহকিক বলছি একটা ক্লাসে শেষ করব, একটা ক্লাসই শেষ করে দেই, একটু সময় বেশি লাগলেও। আচ্ছা, ফেলের তাহকিক এইটাই মনে হয় শেষ, এরপরে আর নাই। হ্যাঁ, এটাই শেষ। মাহাদি হাসান বলেন, দ্রুত বলেন, শেষ করব। ভাইয়া, জি। আমাদের রিটেন পরীক্ষা কবে হতে পারে? এর হ্যাঁ, মাঝে যত পড়া আছে কি শেষ করতে পারবো? আপনি আবার শুরু করছেন অন্য প্রশ্ন, দূর বাদ দেন। হুম, ওটা চিন্তা পরে। হুম। আচ্ছা দেখেন, নফি ইসবাত, আমাদের বহাস নির্ণয়ের ক্ষেত্রে নফি মনে রাখতে হবে এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, এটার কালটা কি। মানে আমরা জানি ক্রিয়া মানে সংগঠিত হওয়ার জন্য একটা কাল লাগে। আহ সেই কালটা কি, মানে আমরা জানি কাল তিন প্রকার। যে একটা হচ্ছে কি উম, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আরবিতে আপনার জন্য একটু সহজ হলো, আরবিতে কাল তিন প্রকার, কালটা কি দুইটা মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ করা হয়। একটা হচ্ছে মাজি আর মুজারে, মুজারের মধ্যে হাল আর মুস্তাকবিল দুইটা হচ্ছে কি অন্তর্ভুক্ত। তাহলে মাঝি অতীত, আর হাল মুস্তাকবিল মানে বর্তমান ভবিষ্যৎ মুজারের ভিতরে, আর বাকি একটা এক্সেপশনাল থাকে আমর নাহি। আমর আমর জানলে নাহি অটোমেটিক জানতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আপনাকে জানতে হবে এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, এবং এটা কি, এটার কালটা কি, কোন কালে সংঘটিত হয়েছে বা হইবে, আর কর্তা হচ্ছে কি, কর্তা জানা আছে নাকি নাই। এই এই তিনটা বিষয় মাথায় রেখে একটা বহাস নির্ণয় করতে হয়। তাহলে আমরা একটু দেখি যে নফির চিহ্নগুলো দেখি, নফির চিহ্নগুলো যখন দেখব তখন ইসবাতটা অটোমেটিক পেরে যাব। তো নফির সাইন হচ্ছে দেখেন চারটা, খুবই সিম্পল। লা, মা, লাম, লান, এই চারটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি নফি। তাহলে করা এর আগে কি লা, মা, লাম, লান একটা আছে নাই, তাহলে এটা নফি না, এটা কি ইসবাত। তাফরাহুন ইসবাত। লা আফহামু, লা এটা নফি, না লা আছে। কলা ইসবাত। উক্তুবি ইসবাত।
ইসবাত লেখার দরকার নেই এখানে। আম, এটা ওই আমরের তো আমরটা একটু এক্সেপশনাল রাখি। মা, মা সাল তো মা আছে, নফি। লান, লান আছে, নফি। লাম আছে, নফি। কানাত তানজুরু এখানে ও, নাই একটা, তাহলে এটা ইসবাত। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে এই চারটা সাইন থাকলে নফি, না থাকলেই ইসবাত, শেষ। তাহলে হ্যাবোদক নাবোদক আমরা পেয়ে গেলাম। নফি মানে নাবোদক, ইসবাত মানে হ্যাবোদক। বাস। কাজটা করা হয়েছে নাকি হয় নাই, করছে নাকি করে নাই, করতেছে নাকি করতেছে না, করবে নাকি করবে না। যদি হ্যাবোদক হয় তাহলে হ্যাবোদক হতে পারে, আর নফি না মানে নাবোদক। আচ্ছা, যাই হোক। তারপরে কাল, আমরা আমরা জানি আহ, কালের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে মুজারের যে আলামতটা, মুজারের যে আলামত আমরা জানি আ তাই না, আলিফ তা ইয়া নুন। যদি এই চারটা থাকে সাইন, তাহলেই সেটা হচ্ছে মুজারে। যদি এই চারটা সাইন শুরুতে থাকে মুজারে আলামত, তাহলে সেটা মুজারে। আর বাকি সব মাজি। এই চারটা সাইন না থাকলে বাকি সব মাজি। কথা ক্লিয়ার? যদি মুজারের সাইনগুলো দেখেন তাহলে মুজারে, আর বাকি মুজারের সাইন না থাকলে সব মাজি, শেষ। কথা ক্লিয়ার? আর জাস্ট আপনাকে একটু আমরের সিগাগটা একটু মনে রাখতে হবে। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। আর একটা হচ্ছে, অনেক সময় দুই শব্দ আমর হতে পারে, যেমন কুল, কুলা, কুলু, কুলি, কুলনা। মানে দুই শব্দেও আমর হয়, এটা তালিলের মাধ্যমে হয়। এটা জাস্ট আপনি ফরম্যাটটা মনে রাখেন, তালিল কেমনে হইলো এটা আমাদের ক্লাসের পাঠ্য বিষয় না। আপনি জাস্ট ফরম্যাটটা মনে রাখেন যে কুল, কুলা, কুলু, কুলি, কুলনা। আমরের এই সিগাগটা আপনি একটু মুখস্থ করে রাখবেন। আমরে হাজিরের ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, জাস্ট মনে রাখেন। আর এই ফরম্যাটটা মনে রাখেন। আর এই আলিফ তাইয়ানুন এটা মনে রাখেন। বাকি সব মাজি। এবার এই করা, এখানে কি আলিফ তাইয়ানুন আছে? নাই। তাহলে এটা কি? এটা যেহেতু ফেল, ফেলে মাজি, তাহলে ইসবাত ফেলে মাজি পাইলাম। তাফরাহুন এখানে তা আছে, তার মানে মুজারে, তাহলে ফেলে মুজারে। লাম, তারপরে কি আছে? লা আফহামু এখানে আলিফ আছে, আলিফ। তাহলে আলিফ, আলিফ থাকলে মুজারে, তাহলে এটাও ফেলে মুজারে। কলা, এটা কি? আহ, এটা লিখি নাই আমরা। আচ্ছা, এটা ইসবাত, যেহেতু নফির কোনো চিহ্ন নাই, ফেলে মাজি, মুজারের চিহ্ন নাই, সরি, মাজি। আহ, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা ডিটেলস না দেখাই। এই সালতুম এখানেও দেখেন এই শুরুতে মুজারের চিহ্ন নাই, তাহলে এটা ফেলে মাজি, ফেলে মাজি। এখানে শুরুতে মুজারের সাইন আছে তা, তাহলে এটা, আচ্ছা এখানে লান আছে, লান থাকলে একটা বিষয়, লাম থাকলে আরেকটা বিষয়। এই প্রসঙ্গে একটু পরে আসি আমরা। আচ্ছা, না এখনই বলে দেই একবারে। এই যে যদি লান থাকে আর লাম থাকে, এই দেখেন এই যে নফির যে লাম এবং লান, এইটা থাকলে আমরা আমরা লিখবো, মানে মুজারে না লিখে আমরা লিখবো যে লান থাকলে লিখবো নফি তাকিদ, লিখবো তাকিদ, তাকিদ বা লান, তাকিদ বা লান। আর এই লাম থাকলে লিখবো নফি জাহাদ বা লাম। বাস। শুধু যদি লান থাকে তাহলে লিখবেন তাকিদ বালান, আর লাম থাকলে জাহাদ বালাম, এতটুকু মনে রাখেন। বাস। আর এটা 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 কিন্তু, আচ্ছা আর একটা বিষয় একটু মনে রাখতে হবে। যদি মুজারের সিগার আগে মুজারের চিহ্ন, যেমন তানজুরু, এটা কিন্তু মুজার, তা মুজারে তা আছে, তা এই যে তা, তাহলে তানজুরু মুজারের সিগার আগে যদি ফেলে নাকেস থাকে, কানা, কানা, কানু, এগুলো থাকলে সেটা কিন্তু মাজি। এটা কিন্তু মুজারে না, একটু মনে রাখবেন, এটা একটু এক্সেপশন। যদি মুজারের সিগার আগে এই কানা থাকে, কানা মানে ফেলে নাকেস থাকে, তাহলে সেটা হবে মাজি। এটা কিন্তু মাজি, মাজি ইস্তিমরারি। ঠিক আছে, এটা মনে রাখবেন। জাস্ট এতটুকু মনে রাখতে এক্সেপশন, আর বাকি সব সেম। তাহলে আমরা এটা জানলাম কোনটা মাজি কোনটা মুজারে, সবকিছু জেনে গেলাম। এখন কর্তা কি জানা আছে নাকি অজানা? যদি শুরুতে, যদি শুরুতে জের
বা জবর থাকে, যদি শুরুতে জের বা জবর থাকে তাহলে মারুফ, যদি শুরুতে জের বা জবর থাকে তাহলে মারুফ, আর যদি শুরুতে পেশ থাকে তাহলে মাজহুল। যদি শুরুতে জের বা জবর থাকে তাহলে মারুফ, আর যদি শুরুতে পেশ থাকে তাহলে কি, মাজহুল। এখন অনেক সময় আপনার তাহাকিকের যে শব্দগুলো দেওয়া থাকে সেখানে জের জবর দেওয়া নাও থাকতে পারে। তো যেখানে জের জবর দেওয়া নাই তার মানে আপনার পেশের হিসাবে যাওয়ার দরকার নাই, মাজহুলের চাপ্টারে যাওয়ার দরকারই নেই, বাদ। আপনি মারুফ দেবেন, একেবারে মারুফ, সব মারুফ, সব মারুফ, সব মারুফ। এরপরে যদি কোথাও শুরুতে পেশ দেওয়া থাকে তাহলে আপনি মাজহুল দিবেন। যেমন এখানে করা, এখানে শুরুতে জবর আছে, তাহলে এটা কি হবে, মারুফ। তাফরাহুন, শুরুতে কি পেশ আছে না জবর, জবর, তাহলে মারুফ। লা আফহামু, এখানে কি শুরুতে জবর আছে না পেশ আছে, তো যদি পেশ নাই তাহলে এটাও মারুফ। কলা, এটাও মারুফ। হ্যাঁ, উক্তুবি, এটাও আমরে হাজের মারুফ। মা সাআলতুম, এখানে কি জবর না পেশ, অবশ্যই জবর, তাহলে মারুফ। তারহামা, মারুফ, সব মারুফ। আর মনে করেন এখানে আছে, আমরা পেশ দিলাম লাম ইউরজা, তখন কিন্তু এটা হয়ে যাবে কি, মাজহুল। কিন্তু আপনি সাধারণত মাজহুলের চিন্তা মাথার থেকে বাদ দেন, কারণ সাধারণত জের জবর পেশ দেওয়া থাকে না, ঠিক আছে। আপনি সব মারুফ দিয়ে দিবেন। তাহলে আমরা কিন্তু সহজেই কোনটা কোন ফেল আমরা কিন্তু বুঝে গেলাম। যে নফি নাকি ইসবাত সেটাও বুঝলাম, যে নফির চিহ্নগুলো থাকলে নফি, না থাকলে ইসবাত, এবং আলিফ তাইয়ানুন থাকলে মুজারে, আর বাকি সব মাজি। আর পাশাপাশি আমরে হাজিরের সিগাটা মনে রাখতে হবে। আর নাহির সিগাটা কেমনে মনে রাখবেন, আমরে হাজিরের সিগার আগে শুধু লামালিফ তা, লামালিফ তা, লামালিফ তা যুক্ত করে দেবেন। যেমন লা আফআল, মানে ইফআল, ইফআলের জায়গায় আপনি লাম আলিফ তা যুক্ত করবেন, যেমন লা তাফআল। ইফআল থেকে এই ইফআলের এই হামজাটা উঠে, হামজাটা পড়ে যাবে, হামজাটা থাকবে না। হামজাটা যেমন এখানে আছে ইফআল, এই ইফআলের হামজাটা আপনি পড়ে যাবে, তখন হবে এই যে লাম আর তা যুক্ত করবেন, লা তাফআল, লা তাফাল, নাহি হয়ে গেল। শুধু শুধু আমরে হাজেরের আগে শুধু লাম আলিফ আর তা, এটা যুক্ত করলেই নাহি হয়ে যাবে। জাস্ট আমরে হাজেরের সিগাটা মনে রাখবেন, মুজারে আলামতটা মনে রাখবেন, এটা ছাড়া বাকি সব মাজি। তাহলে আমরা কিন্তু মাজি নাকি মুজারে নাকি আমর নাকি নাহি সেটাও জানলাম, পাশাপাশি মারুফ নাকি মাজহুল সেটাও জানলাম। তাহলে আমরা কিন্তু সিগা, বহাস, মাজদার, মাদ্দা, আহ জিন্স, সব কিছু কিন্তু এক ক্লাসে আলহামদুলিল্লাহ জেনে গেলাম। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন কিনা, একটু বুঝলে ফাইনালি ওয়াই লেখেন, আমরা ক্লাস শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, 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 জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, একেবারে 2 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, 2 মিনিটে বলেন। ওস্তাদ তাহকিকের কি কোনো সাজেশন হবে? তাহকিকের সাজেশনস হবে না, তাহাকিক এইভাবে আপনাকে পারতে হবে। আজকের ক্লাসের পরেও তাহাকিক নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা না। ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করেন, নিজে নিজেই ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ক্লাসটা আরেকবার দেখবেন কালকে। ইনশাআল্লাহ। ভাই তাহাকিক তো মনে হয় যে আরবি এবারত দিবে সেখান থেকেই দিবে, তাই না? হ্যাঁ, ওখান থেকে দেবে বা বাহির থেকেও দিতে পারে, এটা বলা যায় না। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর আর কোনো প্রশ্ন? যে ওস্তাদ আজকের এই ক্লাসটি খুব প্রাণবন্ত ছিল। এখন আমাদের তাহকিক গুলো তো আনসার করতে হবে আরবিতে জি, মনে হয়। তো একটা তাহকিক যদি আমাদেরকে এক্সাম্পল করে দেখানো যেত তাহলে ভালো হতো আর কি, আরবিতে আমরা কিভাবে আচ্ছা, ওটা আনসার। আমরা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আর দেখাইলাম না। জি, শুক্রিয়া। ভাই পরবর্তী ক্লাসে যাতে সবাই যাতে মিউট থাকে, এটা এই ইয়াটা একটু কনফার্ম করবেন, কারণ অনেকে হঠাৎ হঠাৎ সাউন্ড করে তো অনেক সমস্যা হয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ, গুড নাইট। আগামী ক্লাসের আসসালামু আলাইকুম। প্রস্তুতিটা একটু বলে দিলে। জি, কোন আগামী টপিকে ক্লাসে ক্লাসটা হবে আগামী? তারকিব, তারকিব, ইনশাআল্লাহ তারকিবের উপরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, শুক্রান, জাজাকুমুল্লাহ। আল্লাহ আপনাদেরকে এই পরিশ্রমকে আল্লাহ যেন সফলতা দান করে, উত্তম আমিন। ফলাফল আল্লাহ দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।